আসসালামু আলাইকুম। এম আই অডিবল? আমি কি শোনা যাচ্ছে? তানজিম ভাই ভালো আছেন? আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে। জি। আমরা একটু অপেক্ষা করি 5 থেকে 10 মিনিট। শিওর, আমি শিওর। সবাই যাতে আসে। আমি শুরুতে একটু ইন্ট্রোডিউস করে দিব রিসার্চ বার্ড এবং আপনাকে সবার কাছে, এন্ড এরপর আপনাকে হ্যান্ড ওভার করে দিব স্পিকার। আপনি আপনার মতো কন্টিনিউ করতে পারবেন। হুম, হুম, শিওর, শিওর।
আপনি মিউট হয়ে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। Sorry. Am I audible now? ইয়েস ইয়েস। Okay, thank you. ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে আমাদের মেশিন লার্নিং অ্যান্ড এক্সপ্লেনেবল এআই ইন হেলথ কেয়ার ল্যাবে এর ওরিয়েন্টেশন সেশনে। সো সবাইকে স্বাগতম অলসো রিসার্চ বাডিতে। আপনারা সবাই রিসার্চ বাডিতে জয়েন করেছেন, অনেকে আমাদের অলরেডি ল্যাবে জয়েন করেছেন, অনেকে আমাদের একটু এক্সপ্লোর করার জন্য এসেছেন। সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা দেখব, আমি শুরুতে একটু ইন্ট্রোডিউস করে দিব আমাদের রিসার্চ বাডি এন্ড আপনাদের সুপারভাইজারের সাথে। খুব অল্প সময় নিব অ্যান্ড কিছু আমাদের রিসার্চ বাডি কিভাবে অপারেট হয় এটা নিয়ে একটু আপনাদের জানাবো। এরপর আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব, আমি আমাদের সুপারভাইজারের কাছেই হ্যান্ড ওভার করে দিব। সো প্রথমে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের মেশিন লার্নিং এন্ড এক্সপ্লেনেবল এআই ফর হেলথ কেয়ার ল্যাবের সুপারভাইজার তানজিম হোসেন ভাইকে। ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। তিনি আমাদের রিসার্চ বাডির একজন সুপারভাইজার এবং আপনাদের পুরো নেক্সট রিসার্চ জার্নিতে আপনাদের সাথে থাকবেন। অ্যান্ড অলসো তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছেন, ইউনিভার্সিটি অফ সিডনি থেকে মাস্টার্স করেছেন। উনি ওনার প্রোফাইলে আরো ডিটেলস আপনাদের কাজ সামনে শেয়ার করবেন। আর রিসার্চ বাডি কে একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। তো রিসার্চ বাডি হলো একটা গ্লোবাল রিসার্চ কোলাবোরেশন প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ফিল্ডের সুপারভাইজার আছেন, আপনারা আপনাদের ফিল্ডের সুপারভাইজার খুঁজে তাদের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে আমাদের ভার্চুয়াল ল্যাবে জয়েন করে একদম রিসার্চের শুরু থেকে পাবলিকেশন পর্যন্ত যেতে পারবেন। আমরা যেটা করেছি, আমাদের বাংলাদেশের যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদের একটা সমস্যা, তারা রিসার্চ অনেকেই করতে চায় কিন্তু কিভাবে রিসার্চ করবে, কার সাথে রিসার্চ করবে, হ্যাঁ এই জিনিসগুলা বুঝে উঠতে পারে না। হ্যাঁ, তাছাড়া সুপারভাইজার ইনঅ্যাক্সেসিবল অনেক ক্ষেত্রেই, বা অনেকে আছে আমরা অ্যাক্সেস করতে বিভিন্ন প্রবলেমে ফেস করি। So, আমরা তো একটা স্ট্রাকচার্ড গাইডলাইন্স পাই না। সো আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দেই, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যানালাইসিস আমাদের স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে বাংলাদেশে ইয়ারলি মাত্র 15,000 স্কলারলি পাবলিকেশন হয়, যেটা বলতে গেলে মানে ওয়ার্ল্ডের 1%ও না। হ্যাঁ, সো এই যে প্রবলেম গুলো সলিউশন করার জন্যই কিন্তু রিসার্চ বাড়ে। আমরা যেটা প্রবলেমটা আইডেন্টিফাই করেছি যে এখানে একটা স্ট্রাকচার্ড গাইডলাইন্স এন্ড একজন পটেনশিয়াল সুপারভাইজার সাথে কানেকশন রিসার্চারদের সাথে রয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা ইন্ট্রোডিউস করেছি রিসার্চ বাডি এন্ড ভার্চুয়াল ল্যাব, যেখানে আপনি ভার্চুয়ালি একজন সুপারভাইজারের আন্ডারে রিসার্চ শিখে টিম আপ হয়ে রিসার্চ করে একদম পাবলিকেশন পর্যন্ত যেতে পারবেন। সো রিসার্চ বাডিতে এখানে আমরা কিছু রুলস রেগুলেশন আছে, রুলস রেগুলেশন গুলো আমি একটু বলি। সো রিসার্চ বাডির আমাদের সুপারভাইজার তো এক্সাক্ট ওনার প্রসিডিউরেশন অনুসারে উনি কিভাবে আগাবেন সেটা বলে দিবেন। আমি আমাদের ওভারভিউ যদি দিই, এখানে অনেকে আছেন বিগিনার লেভেলে, অনেকে আছে এক্সপেরিয়েন্স আছেন, অনেকে আছেন মিড লেভেলে। সো এখানে শুরুতে একটা ফাউন্ডেশন হবে, এর লার্নিং ফাউন্ডেশন হবে, এরপর আপনারা কাজ করবেন, কাজ করে যেখানে আপনারা টপিক সিলেকশন করে দেন পাবলিকেশনের দিকে হয়তো আপনারা যাবেন। সো এখানে আমাদের দুইটা আসলে মোস্ট টার্মস এন্ড কন্ডিশন এটা একটু জানিয়ে দিতে চাই। আপনারা যখন ল্যাবে জয়েন করবেন বা ল্যাবে কন্টিনিউ করছেন, এখানে তো সবাই মিলে আসলে রিসার্চ করছেন। এখানে আপনারা টিম হয়ে যখন রিসার্চ করবেন, আপনাদের সবারই কিন্তু এখানে ব্রেইন স্টর্ম আইডিয়া কন্ট্রিবিউশন থাকবে। আপনারা হয়তো গ্রুপ হয়ে একটা টপিক সিলেকশন করলেন,
কিন্তু মাঝপথে হঠাৎ কেউ একজন ল্যাবটা কন্টিনিউ করলো না। সো তখন এটা কিন্তু করা যাবে না যে এখান থেকে টপিক নিয়ে বা আইডিয়া নিয়ে কার অন্য আর অনেকের হেল্প নিয়ে টপিকটা নিয়ে আমি বাইরে গিয়ে কি করে দিলাম, আমি এখানে আর কন্টিনিউ করলাম না, বাইরে গিয়ে আমি পাবলিকেশন করে দিলাম বা আমি বাইরে সাবমিট করে দিলাম কোথাও। এখানে সুপারভাইজার এন্ড আদার্স যারা টিমমেট আপনার সাথে থাকবে তাদের কোনো পারমিশন ছাড়া এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ আপনি যে টপিকটা ওইখানে কিন্তু আপনার সুপারভাইজারের কন্ট্রিবিউশন আছে, আপনার টিমমেটদের কন্ট্রিবিউশন আছে। সো এখানে কিন্তু এটা ওনাদেরও কপিরাইটস আছে, অলসো রিসার্চ বডির কপিরাইটস আছে। রিসার্চ বডি ক্যান টেক এনি লিগাল অ্যাকশন ইফ দে able to find out that detect that any researcher did this misuse. সো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আমি আমাদের অন্যান্য ল্যাবের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের একটু শেয়ার করি, সেটা হচ্ছে সময় দেওয়া। এখানে অনেকে এসেছেন ইনিশিয়ালি রিসার্চ করবেন, আমরা পাবলিকেশন করব, একটা সবার একটা গোল থেকে হায়ার স্টাডিতে আমরা স্কলারশিপ নিয়ে বাইরে যাব, দ্যাটস একটা পাবলিকেশন দরকার। পাবলিকেশন কিন্তু এত ইজি না যে বললাম আর হয়ে গেল সব সবকিছুই আর সুপারভাইজার আপনাকে একদম ইয়া করে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, রিসার্চ বাড়ি কিন্তু এখানে অথরশিপ সেল করছে না যে আপনি টাকা দিলেন, আপনি সময় দিলেন না, আপনি একটা পেপারে নাম লিখে চলে যাবেন, এটা কিন্তু রিসার্চ বাড়ি করছে না। রিসার্চ বাড়ি তার জায়গা থেকে একটা ইথিক্যাল রিসার্চ মেনটেন করছে। এখানে মেইনলি আমরা কেন জয়েন করছেন, মেইনলি আপনারা স্ট্রাকচারড গাইডলাইন জানেন, অনেকে একদম বিগিনার রিসার্চ কি সেটাও জানেন না। তো সুপারভাইজার আপনাদের কিন্তু শেখাবেন ফার্স্টে। আপনাদের কিন্তু একটা লার্নিংস প্রয়োজন। সো আপনাদের এবং নিজে নিজে রিসার্চ করতে পারলে তো আসলে আর সুপারভাইজারের প্রয়োজন ছিল না, তাই না? সো এবং আমরা ওয়েলকাম করি আপনি যদি রিসার্চ করে একটা পাবলিশন করেন, দ্যাটস গ্রেট। কিন্তু ম্যাক্সিমামের পারে না, এবং ইভেন আছে যে মাস্টার্স পিএইচডি তাদের কিন্তু সুপারভাইজার প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি এক্সপেরিয়েন্স, তাও আপনি যে ফিল্ডে রিসার্চ নতুন একটা রিসার্চে আপনার সুপারভাইজার দরকার হতে পারে। সো আপনার প্রতি স্টেপে কিন্তু সুপারভাইজার আপনাকে গাইড করবে, আপনি শিখবেন, আপনি করবেন, করে সুপারভাইজার সেটা আপনাকে ফিডব্যাক দিবেন, এরপর আপনারা ইমপ্রুভমেন্ট করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ সেশনস আপনাদের হচ্ছে সেশনের মাধ্যমে সুপারভাইজার সেশনে আপনাদের শেখাবেন বা এরপর আপনাদের কিন্তু টাস্ক দিবেন, এগুলো আপনাদের করতে হবে। এখন আমরা যেটা দেখি যে ম্যাক্সিমাম আসে প্রথম 1 মাস 2 মাস মোটামুটি থাকে, এরপরে কিন্তু মানে দেখা যায় সুপারভাইজার এসে বসে আছে বা স্টুডেন্টরা ভালো মতো টাস্ক গুলো কমপ্লিট করছে না, সুপার সাথে কমিউনিকেশন করছেন না। হ্যাঁ, এই প্রবলেম গুলোর কারণে দেখবেন যে স্টাক হয়ে আছেন, সামনে আগাচ্ছে না, ইভেন আপনার টিমমেটও স্টাক হয়ে থাকতে পারে। সো আমরা যেটা বলি আপনাদেরকে একটু প্রিপেয়ার্ড হয়ে কন্টিনিউ করতে, যে আপনারা যেন রিসার্চের যেই সময় সে সময় দেওয়ার মতো, আই থিংক এটা আপনাদের জন্য খুব বেশি মানে চাইলেই সম্ভব। অনেকে আমাদের স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে আমরা আছি, ক্লাস বা এক্সাম এগুলোর কারণে অনেকেই বলে থাকে যে আমরা সময় দিতে পারছি না, কিন্তু আমাদের সুপারভাইজার যারা তারাও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকে আছেন পিএইচডি ফেলো টিচার, তারা কিন্তু সেখান থেকে সময় নিয়ে আমাদের এখানে আপনাদের গাইড করার জন্য এসেছেন। তাহলে সেটা কিন্তু আপনারাও কিন্তু যদি মাইন্ডসেটটা সেভাবে থাকে তাহলে কিন্তু এটা অ্যাবসলিউটলি পসিবল টু ম্যানেজ টাইম অ্যান্ড সেই অনুসারে কন্ট্রিবিউশন করা। সো আমি বলবো যে যদি আপনার রিসার্চে সময় দেওয়ার মাইন্ডসেট না থাকে, ল্যাবে জয়েন না করাই মনে হয় ভালো। আমরা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা শিখবেন, কাজ করবেন, কাজ করে আস্তে আস্তে আগাবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় দেওয়াটা, ডেডিকেশনটা থাকা। হ্যাঁ, আমাদের এখানে আমি যদি বলি যারা সময় দিয়েছে তারা কিন্তু সাকসেসফুলি পাবলিকেশন কমপ্লিট করতে পেরেছে। হ্যাঁ, আমাদের এখানে এখন পর্যন্ত প্রায় 30+ জার্নাল প্লাস কনফারেন্স পাবলিকেশন হয়েছে। প্রায় আমাদের ইলেকট্রো এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাসেসমেন্ট ল্যাব থেকে আমাদের একটা Q1 জার্নাল পাবলিশ হয়েছে এবং 3টা আন্ডার রিভিউতে আছে। তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্স অ্যান্টেনা ল্যাব থেকে হয়েছে, আমাদের বায়ো এআই এন্ড ডাটা ল্যাব থেকে হয়েছে,
আমাদের হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ল্যাব, যেটা আগে নিউক্লিয়ার রেডিয়েশন ল্যাব ছিল, ওখান থেকে হয়েছে। ঠিক আছে। তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, অনেকে আছে যে আমরা 3 মাসে কোনো রকম কাজ করে একটা পাবলিকেশন করে ফেলবো। তো সময় নিয়ে একটা বিষয়, তো কত মাসে গিয়ে পাবলিকেশন হবে, তো এগুলো আপনারা রিসার্চ করতে করতে কিন্তু আপনারা জেনে যাবেন। কিন্তু ওখানে অনেকে আছেন এখনো ল্যাবে জয়েন করেনি, তাদের উদ্দেশ্যে জিনিসগুলো বলছি। আহ so এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চটা আসলে কখন গিয়ে শেষ হবে এটা কিন্তু আগে থেকে ফিক্সলি বলা যায় না। কেন যায় না? কারণ এটা তো আপনারা নিজেরা একটা কাজ করে আউটপুট বের করবেন, তাহলে এটা কিন্তু কখন গিয়ে আপনি শেষ করতে পারতেছেন সেটা কিন্তু আহ কাজ করতে করতে বোঝা যাবে। সো এখানে আপনাদের যদি এমন মাইন্ডসেট নিয়ে আসে যে না আমাকে 3 মাসেই একটা পেপার করে ফেলতে হবে, সুপারভাইজারকে সেটা নিয়ে মানে তাড়া দিচ্ছেন, এদিকে কাজের কাজ কিছু হচ্ছে না, তখন কিন্তু এটা হচ্ছে না। আপনারা এখানে পেমেন্ট যেটা করবেন এটা হচ্ছে, আপনি কিন্তু একজন সুপারভাইজারের গাইডেন্সে আছেন, উনি আপনাদেরকে সময় দিচ্ছে, আমাদের প্ল্যাটফর্মে আপনারা একটা কোলাবোরেটিভ রিসার্চ করছেন। হ্যাঁ, তো এটার জন্য আপনারা কিন্তু একটা পেমেন্ট করছেন। সো আপনারা সুপারভাইজার আন্ডারে যতদিন থাকবেন ততদিন আপনাকে ল্যাব কন্টিনিউ করে যেতে হবে। তো এখন ব্যাপারটা আপনার কখন গিয়ে রিসার্চটা কখন গিয়ে কমপ্লিট হচ্ছে সেটা কিন্তু আপনাদের সময় এবং আপনাদের ডেডিকেশনের উপর নির্ভর করবে। যারা ডিলে করবে টাস্ক অ্যাসাইনমেন্টে বা সেশনে ভালো মতো জয়েন করবে না, তারা শেষ পর্যন্ত যেতে পারবে না। আর যারা ভালো মতো কাজ করবেন, সময় দিবেন, তারা অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। এবং আমাদের কিন্তু সেই রেকর্ড আছে, আমাদের অলরেডি আপনারা আমাদের পেজে দেখলেই দেখবেন আমাদের সবগুলো পেপার পাবলিকেশন নিয়ে পোস্ট করা আছে যেগুলো, এবং আমাদের এখান থেকে অনেকে পেপার পাবলিশ করে এখন বাইরে পিএইচডি করতে এখন যাচ্ছেন, এরকমও অনেকে আছে। হ্যাঁ, বিভিন্ন আগের আমাদের শুরু হয়েছে 2025 সালে, তখন 2000 যারা জয়েন করেছিল তারা কমপ্লিট করে এখন বাইরে পিএইচডি করতে যাচ্ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলি, আমাদের কিন্তু আরো 2টা ফিচার আছে। আপনি যদি মিনিমাম 3 মাস কাজ আমাদের এখানে কাজ করেন, তাহলে কিন্তু আমাদের রিসার্চ বার্ড থেকে একটা ল্যাব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এটা রিভিউ করে এই সার্টিফিকেট দিই, এমন না যে এসে বসে থাকলাম সার্টিফিকেট দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু ওয়েট বিহীন। এবং রিসার্চ বার্ডির পরিচয়টা আমি একটু দেই। রিসার্চ বার্ডি কিন্তু ফার্স্ট অফ অল গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রতিষ্ঠান, এক। দ্বিতীয়ত কিন্তু এটাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা প্ল্যাটফর্ম। কিভাবে? রিসার্চ, আপনারা হয়তো ক্রস রেফ সম্পর্কে শুনেছেন কিনা আমি জানি না। ক্রস রেফ হচ্ছে এই যে যত জার্নাল পাবলিকেশনস আছে, জার্নাল গুলো আছে, এলজেভিয়ার, স্কোপাস, হ্যাঁ, স্প্রিঙ্গার, তারা যে জার্নাল পাবলিকেশন যে ডিওআই টা প্রোভাইড করে, এই ডিওআই প্রোভাইডার কিন্তু ক্রস রেফ সেই ডিওআই টা প্রোভাইড করে। সো রিসার্চ বাডি কিন্তু সেই ক্রস রেফের একটা অফিসিয়াল মেম্বার। হ্যাঁ, তো রিসার্চ বাডির লেটার হেডেই কিন্তু আপনাদের ল্যাব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে, যেটা আপনাদের নিজেদের সিভিতে অ্যাড করতে পারেন, বাইরে স্কলারশিপে যাওয়ার জন্য অ্যাড করে আপনার করতে পারবেন। অলসো সাকসেসফুলি যদি পাবলিকেশন শেষ করতে পারেন, তাহলে সুপারভাইজারের কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন নিতে পারবেন, উইথ আমাদের কাছ থেকেও আমাদের চিফ রিসার্চ অফিসার সিগনেচারে আপনারা লেটার অফ রেকমেন্ডেশনটা পাবেন উইথ ইন আওয়ার কোম্পানি লেটার হেড। সো এই 2টা জিনিস কিন্তু আপনাকে, তার মানে 3টা পাচ্ছেন। একটা হচ্ছে আপনি শেষ পর্যন্ত থাকেন, একটা পাবলিকেশন তো হবে, আপনি একটা অথরশিপ পাবেন। 2 হচ্ছে আপনি মিনিমাম 3 মাস যদি কাজ করেন ল্যাব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবেন। এবং শেষ পর্যন্ত যদি কমপ্লিট করেন, সুপারভাইজার যদি মনে করে যে ইউ আর গ্রেট, তিনি আপনাদের লেটার অফ রেকমেন্ডেশনও দিবেন। সো আমার 2টা মেইনলি টার্মস এন্ড কন্ডিশন বলার জন্যই আমি আপনাদের সময় নিলাম, 19 মিনিট 15 মিনিট মতো নিয়ে ফেলেছি। সো আমি আরো থাকবো শেষ পর্যন্ত, আপনাদের কোয়েরিজ থাকলে সেগুলা জানাবেন। আমি এখন হ্যান্ড ওভার করে দিতে চাচ্ছি আমাদের সুপারভাইজার তানজিম হুসাইন ভাইকে। তিনি আমাদের ল্যাবের রোড ম্যাপ এন্ড রিসার্চের বেসিক্স ফাউন্ডেশন নিয়ে আজকে সেশনটি নেবেন। আশা করছি আপনারা এনজয় করবেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। ভাই আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য প্ল্যাটফর্ম। সো উনি আসলে খুব সুন্দরভাবে, প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে যারা জয়েন করেছেন আমাদের সাথে। সো আজকে ফ্রাইডে নাইট, একটা বন্ধের দিন, আপনারা রাতে বেলা জয়েন করেছেন, এটা আসলে প্রমাণ করে যে আপনারা আসলে এনথুজিয়াস্ট বা আপনারা শিখতে চান। সো এই এনথুজিয়াজমটা যদি আপনারা শেষ পর্যন্ত ধরে রাখেন,
প্লাস আপনাকে আপনাকে আপনার আগ্রহ থাকতে হবে, প্লাস আপনার কাজ করার পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এই দুইটা জিনিস যদি আপনারা থ্রু আউট দ্য 6 মান্থ ল্যাবে আপনারা শো করতে পারেন, আই এম প্রিটি শিওর যে ইউ গাইজ ক্যান রিচ ইউর গোল। সো আমি শুরু করছি, আমি আমার স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করছি। আমি ভিডিওটা অফ করি। Is my screen visible? Yes, sir. Okay, thank you. তো প্রথমে আমাদের হোস্ট আসলে আমার জন্য কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে। উনি আসলে খুব সুন্দরভাবে আপনাদেরকে একটা ব্রড ওভারভিউ দিয়েছে যে আসলে রিসার্চ বাডিতে আপনার মানে রিসার্চ বাডির গোলটা কি, বা হচ্ছে এখান থেকে আপনারা কি আশা করতে পারেন, এখানে আপনাদের কি কি রুলস ফলো করতে হবে। সো এগুলো আমি আর রিপিট করছি না। তো আমাদের এই যে ল্যাবটার নাম হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড এক্সপ্লেনেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর হেলথ কেয়ার ল্যাব। সো মেশিন লার্নিং এখন, বা মেশিন লার্নিং বলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এটা এখন খুবই ট্রেন্ডি একটা টপিক, এবং সায়েন্টিফিক রিসার্চের ম্যাক্সিমাম ফিল্ডের সাথে এখন আসলে মেশিন লার্নিং হচ্ছে অনেক ডিপলি ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এখন অনেক ফিল্ডে আসলে মেশিন লার্নিং রিলেভেন্ট কাজ হয়। সো আমাদের ল্যাবটা মেইনলি আমাদের ফোকাস থাকবে হেলথ কেয়ারে। যেহেতু আমি আমার পরিচয় দিব, সংক্ষেপে একটা পরিচয় দিব। সো আমার ম্যাক্সিমাম কাজ যেহেতু হেলথ কেয়ার রিলেটেড, সো আমি এই কারণে আসলে ল্যাবটা অফার করেছি হেলথ কেয়ার রিলেটেড টপিকেই। সো আমাদের থ্রু আউট দ্য ল্যাব আমাদের কিছু গোল থাকবে, আমাদের কিছু অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা পুরো 6 মাসের জার্নিটাকে আমি ব্রডলি কয়েকটা ভাগে ভাগ করেছি। আমি আজকে আপনাদের সাথে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব, যাতে হচ্ছে যারা আজকে আমাদের সাথে এখনো ল্যাবে জয়েন দেননি, বা হচ্ছে ডিসিশন এখনো নেননি যে জয়েন দেওয়া উচিত কিনা, এবং এই ব্যাপারে আমিও রিসার্চ বাডিকে পার্সোনালি আমি থ্যাংক জানাবো যে এই ইনিশিয়েটিভটা আমার কাছেও ভালো লেগেছে, যে আপনি প্রথম 1-2 ক্লাস আসলে ট্রাই করে দেখবেন যে আসলে আপনি যে কাজটা করতে যাচ্ছেন বা যে ফিল্ডে কাজ করতে যাচ্ছেন সেটার সাথে আমরা ম্যাচ করে কিনা, বা আপনার এক্সপেকটেশন আমাদের যে আউটকাম সেটার সাথে ম্যাচ করে কিনা, সেই অনুযায়ী আপনি আপনার ডিসিশন নিবেন। এবং এটা আমি মনে করি যে পার্সোনালি আমি মনে করি খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ। তো আজকের ল্যাব আমি শুরু করছি। প্রথমে আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে, আমি এমডি তানজিম হোসাইন, একজন ডেটা সায়েন্টিস্ট, ঢাকা বাংলাদেশ থেকে। আমি আমার বিএসসি এবং মাস্টার্স করেছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি থেকে 2020 এবং 22-এ আমি বিএসসি এবং মাস্টার্স কমপ্লিট করি সেম সাবজেক্টে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। তারপর আমি অস্ট্রেলিয়া গিয়ে আরেকটা মাস্টার্স করি ডেটা সায়েন্স অ্যান্ড ইনোভেশনে, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি ইউটিএস থেকে। সিডনিতে ক্যাম্পাস তাদের, এটা অস্ট্রেলিয়ার টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এবং কিউএস র্যাঙ্কিং এও টপ 100 এর মধ্যেই থাকে। কারেন্টলি হয়তো 87 বা 90 এরকম পজিশনে আছে। সো দেশে আসার পরে মাস্টার শেষ করে আমি দেশে ব্যাক করি। তারপর আমি হচ্ছে দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে যোগ দেই গত বছরের মে মাসে, এবং কারেন্টলি আমি সেখানে ফুল টাইম লেকচারার হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ সিএসই, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, উত্তরায়, ঢাকার উত্তরায় অবস্থিত। পাশাপাশি আমি আসলে ইন্ডাস্ট্রির সাথেও জড়িত। কারেন্টলি আমি ইনস্টিটিউট অফ ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স, একটা রিসার্চ বেসড কোম্পানিতে লিড অ্যানালিস্ট হিসাবে কাজ করছি। মেনলি রিমোট জব, মাঝে মধ্যে অফিসেও যাওয়া লাগে। প্লাস আমার একাডেমিক্স এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে আমার আরো বেশ কিছু এক্সপেরিয়েন্স রয়েছে, কিছু প্রজেক্ট বেসড কাজ করেছি দেশের বাইরের কোম্পানির সাথে ম্যাক্সিমাম। সো আমার রিসার্চ ইন্টারেস্টটা মেনলি হচ্ছে মেশিন লার্নিং, explainable AI. What is explainable AI? আপনারা যারা এখনো if you guys are wondering why explainable, what does explainable mean, you will get the answer very soon. So data science, deep learning, তারপর স্ট্যাটিস্টিক্যাল কিছু রিসার্চ তো আমি করে থাকি, প্লাস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি, যেটা হচ্ছে আপনারা এআই বা চ্যাট জিপিটি এ ধরনের জেনারেটিভ টুল আমরা সবাই ইউজ করি। সো এগুলোর ব্যাক এন্ডে যেই লজিকে বা যেই কি বলবো যে টেকনোলজি থাকে সেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেই রিলেভেন্ট
কাজও আমি করে থাকি, বাট এই ল্যাবটা আমাদের ফোকাস থাকবে মেনলি মেশিন লার্নিং এবং এক্সপ্লেনেবল এআই নিয়ে এবং হেলথ কেয়ার ডোমেনে। আচ্ছা, সো আপনাদের সবার সাথে আশা করি পরিচয় হবে, যেহেতু 6 মাস একটা বেশ বড় জার্নি বলা যায়। উইকে আমরা অ্যাটলিস্ট একবার ক্লাস করব 1 আওয়ারের, মিনিমাম 1 আওয়ার। সো পার মান্থ অ্যাটলিস্ট আমরা 4 টাইমস মিট করব এবং 6 মান্থের জার্নিতে হয়তো আমরা 24/5 সেশন, রাফলি 24/5 সেশন আমরা জয়েন করব। সো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আপনাদের আমার আমি আমি একটা ছোট আমার এই প্রেজেন্টেশন শেষ হলে আপনাদের থেকে কিছু কোশ্চেন অ্যান্সার নিব। আপনাদের কোনো কোয়েরি থাকলে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আমাদের এই ল্যাবের ভিশন কি সেটা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। দেখেন, যেটা বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু হেলথ কেয়ারে একটা বিশাল ট্রেন্ড নিয়ে এসেছে, বাট এখানে একটা কিন্তু আছে। হেলথ কেয়ার এআই যেটা, সেটা কিন্তু শুধু আমাদের মেশিন লার্নিং এ আমরা যারা হচ্ছে টুকটাকি কাজ করেছেন, যারা হালকা পাতলা জানেন যে আমরা হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন এই ধরনের কিছু মডেলকে জাস্টিফাই করার জন্য কিছু মেজারমেন্ট করে থাকি। বাট হেলথ কেয়ারের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র অ্যাকুরেসি কিন্তু আমাদেরকে কারেক্টলি রিলায়েবল একটা সলিউশন দেয় না। ফর এক্সাম্পল, আপনি একটা মডেল ক্রিয়েট করেছেন, সেই মডেল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মডেল আপনাকে 95% অ্যাকুরেসি দিচ্ছে। সো তার মানে কিন্তু এ না যে আপনি মডেলটা রিয়েল লাইফে ডিপ্লয় করে ফেলবেন। সেখানে আসলে এক্সপ্লেনেবল এআই আসে। এক্সপ্লেনেবল এআই যেটা করে, সে হচ্ছে আমরা দেখার চেষ্টা করি এই যে মডেল যে আমাকে আউটপুটটা দিচ্ছে সেটা কতটুকু রিলায়েবল, মডেলের এই আউটপুটটা কি, সে মডেল কি কোনো কিছুর উপর বায়াস হয়ে দিচ্ছে, এখানে প্রতিটা যে ভ্যারিয়েবল গুলো কাজ করছে সেগুলোর কোনটা রোল কি। সো এক্সপ্লেনেবল এআই যেটা করে, আমার মডেলের যে রিলায়েবিলিটিটা, আমি যে একটা মডেল প্রপোজ করছি বা ডেভেলপ করছি, সেই মডেলটা আসলে রিয়েল লাইফের সাথে এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, এই রিলায়েবিলিটিটা প্রোভাইড করার জন্য, বা এই মেশিনটা যে আউটপুটটা প্রোভাইড করছে সেটা সে কিভাবে প্রোভাইড করছে, এই আউটপুটটা রিলায়েবল কিনা, এই আউটপুটটার উপর বেস করে আমরা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনে যেতে পারবো কিনা, এই ধরনের কাজকর্মগুলোই এক্সপ্লেনেবল এআই করে থাকে। সো আমরা আরো ইন ডিটেলস যাবো আমরা যত কোর্সের সামনে আগাবো, যেহেতু আমাদের কোর কাজ থাকবে এই রিলেটেড। সো আমাদের এই 6 মান্থ ল্যাবটা উইল ট্রাই টু গাইড ইউ ফ্রম দ্য বেসিক্স অফ একাডেমিক রিসার্চ অ্যান্ড টু দ্য ডেভেলপমেন্ট অফ এ complete healthcare AI relevant publication. So publication depend করে আসলে টোটালি, যেটা শুরুতে আমাদের প্রেজেন্টার বলেছেন যে টোটালি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু কত তাড়াতাড়ি পাবলিকেশন করতে পারবেন, পাবলিকেশনের কোয়ালিটি কিরকম হবে। শুধু পাবলিকেশন মানেই কিন্তু আপনার একটা কাজ পাবলিশ হয়েছে, সেটা আমরা শুরুর দিকে কিছু ক্লাসে রিসার্চ মেথোডোলজি বা বেসিক গুলো জানবো। আমরা দেখবো যে পাবলিকেশন গুলো আসলে কয় টাইপের হয়, কোন কোন পাবলিকেশন গুলো সাইন্টিফিক ওয়ার্ল্ডে বেশি ভ্যালুয়েবল। সো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় কোয়ান্টিটির দিকে বেশি নজর দিই, যে আমরা মনে করি বছরে কেউ একজন 10টা পাবলিকেশন বের করেছে, সে হয়তো খুব ভালো রিসার্চার, বাট আরেকজন হয়তো একটা পাবলিকেশন বের করেছে যেটার কোয়ালিটি হচ্ছে ওই বাকি আরেকজনের 10টার চেয়ে ফার বেটার। সো দুইজনের প্রোফাইল যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু মোস্ট অফ দা টাইম হায়ার স্টাডিজের ক্ষেত্রে প্রফেসররা বলেন বা একাডেমিক লাইনে থাকলে আমরা কিন্তু সেকেন্ড জনকে বেশি প্রায়োরিটি দিব, যে হচ্ছে একটা কোয়ালিটিফুল পাবলিকেশন বের করেছে। সো আমাদের এই ল্যাবের শুধু উদ্দেশ্য এটা থাকবে না যে কোনো রকম একটা পাবলিকেশন বের করা, বরং আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের এক্সপার্টিজ লেভেল অনুযায়ী আমরা আমাদের এক্সপার্টিজ লেভেল থেকে যাতে হাইয়েস্ট পসিবল কোয়ালিটিফুল পাবলিকেশনটা বের করতে পারি। সো এই ব্যাপারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে গাইড করব। প্লাস হচ্ছে আপনারা যখন কিছু ক্লাসে যখন বেসিকটা আপনারা জেনে যাবেন, তখন আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন যে কোন কাজগুলো বেশি প্রেফারেবল বা কোথায় আমরা টার্গেট করব। সো এই কোর্সে আপনাদের থেকে এই কোর্সের যে বেসিক প্রিরিকুইজিট যদি আমি বলি, এই কোর্সে জাস্ট আপনার প্রোগ্রামিং এর বেসিকটা জানা থাকলেই হবে। আমরা হচ্ছে পাইথন ইউজ করব, বাট পাইথনের সুবিধা হচ্ছে আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে জেনে থাকেন, সেটা সি হোক, C++, জাভা হোক, আপনার যদি পাইথনের এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি খুব সহজে এবং খুব ফাস্ট পাইথনটা লার্ন করতে পারবেন। সো আপনার বেসিক প্রোগ্রামিং নলেজ থাকলে আই গেস আপনি যদি চেষ্টা করেন আমাদের পেসের সাথে কোপ আপ করতে পারবেন।
বাট আপনাদেরকে থ্রু আউট দ্য কোর্স আপনাদেরকে বা থ্রু আউট দ্য ল্যাব আপনাদেরকে যেটা হতে হবে, আমি আপনাদের থেকে 3টা জিনিস চাবো। আপনাদের কিউরিসিটি, যেটা আপনারা আজকে প্রথম ক্লাসে দেখিয়েছেন, আপনাদের কাছ থেকে আমি কনসিস্টেন্ট আউটপুট চাবো। হয়তো শুরুর দিকে একটা 6 মাসের একটা কোর্সে বা যে কোনো অনলাইন কোর্সেই ইন জেনারেল দেখা যায় যে শুরুর দিকে প্রথম 1-2 মাস আমরা খুব এনথুজিয়াস্ট থাকি, খুব কাজকর্ম করি, পরবর্তীতে একটা সময় পরে দেখা যায় আমরা হচ্ছে মোটিভেশনটা হারিয়ে ফেলি। সো কনসিস্টেন্সিটা বেশি ইম্পর্টেন্ট। আপনি থ্রু আউট দ্য 6 মান্থ পার উইক আপনি একটা কনসিস্টেন্ট টাইম দিলেন, সেটা আপনাকে বেশি হেল্প করবে রাদার দেন প্রথম 2 উইক আপনি খুবই ডেডিকেটেডলি কাজ করলেন, তারপর আপনি হাল ছেড়ে দিলেন বা অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। বা লাইফে আমাদের আসলে ডিফারেন্ট টাইপের রোল প্লে করতে হয়, এক্সাম বলেন, আপনার যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকবে, অনেকে জব করছেন, জবের ব্যস্ততা থাকবে, বাট এর মধ্যে থেকেও নিজের জন্য আসলে টাইম, রিসার্চটা আসলে একে তো নিজের জন্য, এবং রিসার্চটা কিন্তু আসলে সবার জন্য না। কেন সবার জন্য না? তার কারণ এই না যে রিসার্চ করার জন্য আপনার আলাদা কোনো ট্যালেন্ট দরকার। রিসার্চটা কেন সবার জন্য না? কারণ রিসার্চ করার জন্য ধৈর্য দরকার, ওই পেশেন্স দরকার, এবং অনেক সময় খুবই ফ্রাস্ট্রেটেড মনে হতে পারে যে একটা কাজ হয়তো আপনি 1-2 মাস ধরে করেছেন, তারপর দেখা গেল যে ফাইনালি আউটপুট আসছে না বা আপনি যেরকম চাচ্ছিলেন সেরকম হচ্ছে না। একটা জার্নালে আপনি সাবমিট করেছেন, 1-2 জায়গায় সাবমিট করেছেন, 2 জায়গা থেকে আপনি রিজেক্ট খেয়েছেন, এবং এটা পুরোটাই খুবই নর্মাল। একেবারে যে কোনো একজন রিসার্চার যে এখন তার লেভেলের টপ মোস্ট জায়গায় আছে, তিনিও কিন্তু একসময় এই ফেজগুলো পার করে এসেছেন। সো এই ফেজগুলো পার করার জন্য আপনার কিন্তু আসলে ট্যালেন্ট দরকার নাই, আপনার যেটা দরকার আপনার হচ্ছে কনসিস্টেন্সি এবং আপনার পেশেন্স। সো আমি আশা করব যারা আমাদের ল্যাবটা শেষ পর্যন্ত থাকবেন, এবং আমি আশা করবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সো আপনাদের থেকে আমি এই জিনিসগুলোই খালি চাবো। এই জিনিসগুলো যদি আপনি আপনার একাডেমিক ক্যারিয়ারে ধরে রাখতে পারেন, আপনি পিএইচডির জন্য এম করেন বা বাইরে হায়ার স্টাডিজ এর জন্য এম করেন, সবখানে কিন্তু আপনার এই পেশেন্স লেভেলটা, আপনার কনসিস্টেন্সি, আপনার কিউরিসিটি, এগুলাই কিন্তু আপনাকে আলটিমেটলি দিন শেষে বুস্ট আপ করবে, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো করবে। তো আমাদের ল্যাব স্ট্রাকচারটা যেটা বলছিলাম যে 6 মাসের ডিউরেশন থাকবে, এবং পার উইকে আমরা অ্যাটলিস্ট 1 আওয়ার ক্লাস করব। বাট এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই ইনিশিয়েটিভটা বেশি সিগনিফিকেন্স এই কারণে, নট বিকজ পার উইক আমরা 1 আওয়ার ক্লাস করবো, আসলে 1 আওয়ার ক্লাসে পার উইকে অনেক কিছু হয়তো কভার করা সম্ভব হবে না, বাট এই এই ইনিশিয়েটিভটা, রিসার্চ বাডির এই ইনিশিয়েটিভটা বেশি সিগনিফিকেন্স এই কারণে, কারণ এই 1 আওয়ার বাদেও কিন্তু আপনি থ্রু আউট দ্য 6 মান্থ, এবং আই হোপ যে 6 মান্থ পরও যখন ল্যাবটা শেষ হয়ে যাবে, এরপরও আমরা রিসার্চাররা, আমরা কিন্তু আসলে রিসার্চ কিন্তু একা কাজ না, রিসার্চ সবসময় কোলাবোরেটিভ ওয়েতে করতে হয়, আমরা একা কিন্তু রিসার্চ করি না। তো আশা করবো এরপরও আপনারা যারা আমাদের সাথে কাজ করবেন, আমাদের সাথে থাকবেন, আরো পরবর্তীতে আমরা বিভিন্ন কাজ করব। সো এই 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 যে ইনিশিয়েটিভটা রিসার্চ বাডির, সেটা কিন্তু আপনাকে শুধু পার উইকে 1 ঘন্টার একটা ক্লাস অফার করছে না, বরং আপনাকে আমার সাথে ক্লোজলি কানেক্ট হওয়ার একটা ওয়ে দেখাচ্ছে। আপনি আমাকে যে কোনো সময় মেসেজ দিতে পারেন, আমি হয়তো সব সময় সাথে সাথে সবার মেসেজের রিপ্লাই নাও দিতে পারি, বাট আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যত দ্রুত রেসপন্স করা সম্ভব বা যত ভাবে আপনাকে গাইডেন্স দেওয়া সম্ভব। সো এটা কিন্তু শুধু পার উইক একটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না, আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে একটা মেসেজ দিয়ে রাখলেন, আমি যখন সুযোগ পাবো তখন হয়তো এটা রিপ্লাই দিব বা আপনাকে একটা ফার্দার গাইডেন্স দিব। তো সো থ্রু আউট দ্য 6 মান্থ আপনি কিন্তু আমার থেকে এই গাইডেন্সটা পাবেন, এবং পাশাপাশি শুধু যে আমার থেকে গাইডেন্স পাবেন জিনিসটা কিন্তু এমন না, যেটা আমি আগেই বলেছি যে রিসার্চার, আমরা যারা রিসার্চ করি তারা কিন্তু একটা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করি। সো দেখা যাবে হয়তো আপনি কোন একটা ফিল্ডে কাজ করছেন, যেখানে হচ্ছে আমার সাথে হয়তো আমার কোন একজন কলিগ বা অন্য কোন একজন ফ্রেন্ড বা অন্য একজন ফেলো রিসার্চার উনিও কাজ করছে। সো দেখা গেল তখন হয়তো আপনাকেও ওই প্রজেক্টটা আমরা ইনক্লুড করে নিলাম, তখন কিন্তু আপনি আমার থ্রুতে আবার আরেকজনের সাথে, আরেকজন প্রফেসরের সাথে বা স্কলারের সাথে মিট করার বা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এভাবে আপনার নেটওয়ার্কটা বড় হবে। প্লাস আপনারা যারা এখানে জয়েন করবেন সবার এক্সপার্টিস কিন্তু সেম থাকবে না, এখানে কিন্তু অনেকেই হয়তো থাকবেন যারা হচ্ছে বেশ ভালো রিসার্চ পারেন, হয়তো অন্য একটা ফিল্ডে আছেন, এখান থেকে মেশিন লার্নিং এ শিফট করছেন। সো তারাও কিন্তু, এবং এখানে এমন অনেকেও থাকতে পারেন যে যিনি হচ্ছে আমার চেয়েও হয়তো ভালো রিসার্চ বুঝবেন। সো এটা কিন্তু একটা প্ল্যাটফর্মটা কিন্তু শুধু একটা নর্মাল ক্লাস বা কোর্স না, এটা হচ্ছে একটা কোলাবোরেটিভ, আপনার মাইন্ডের সেম ফিল্ডে বা আপনার মাইন্ডের আরো বেশ কয়েকজন রিসার্চারের সাথে খুব ক্লোজলি কাজ করার একটা
গোল্ডেন অপরচুনিটি আমি বলবো। সো আপনাদের যেটা করতে হবে যে আমি আশা করবো আপনাদের থেকে পার উইক অ্যাটলিস্ট 6 to 8 পার উইক অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার আপনি হচ্ছে আহ, এই অ্যাটলিস্ট এই কাজের জন্য সময় দিবেন। এটা হচ্ছে একেবারে বেয়ার মিনিমাম। আপনি যদি বিগিনার লেভেলে হন আপনি তাহলে হয়তো আরো বেশি সময় দেওয়া লাগতে পারে, অনেকে হয়তো আগে থেকে এক্সপার্ট তাদের হয়তো সময়টা কম লাগতে পারে। এটা অন এভারেজ আমি বলছি যে অ্যাটলিস্ট পার উইক কিছু সময় দিবেন, এবং আমরা প্রতি উইক শেষে আমরা হয়তো কিছু কিছু ছোট টাস্ক দিব, ছোট প্রজেক্ট হতে পারে বা কোনো একটা ছোট ডেটা সেট নিয়ে আমরা বললাম যে অ্যানালাইসিস করবো, কাজগুলো দিব। সেগুলো আপনি যদি কমপ্লিট না করে আসেন, কোন একটা উইকের টাস্ক যদি আপনি কমপ্লিট না করে পরের উইকে ক্লাস করতে আসেন, তাহলে আমার টোটাল যে ডিজাইনটা আমি হয়তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে হোল ডিজাইনটা বা হচ্ছে আমাদের প্ল্যানটা শেয়ার করবো, যদিও এটা আসলে ফ্ল্যাকচুয়েট করতে পারে ডিপেন্ডিং অন কোন পেসে আপনারা আগাচ্ছেন, এর উপর বেস করে আমরা স্লো আরো ফাস্ট বা স্লো আগাতে পারি। বাট একটা ওভারঅল প্ল্যানিং হয়তো আমি নেক্সট উইকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমি যখন এই প্ল্যানিংটা করছি 6 মান্থ কিন্তু রিসার্চের পার্সপেক্টিভে খুব একটা বড় সময় না। রিসার্চ কিন্তু একটা লম্বা জার্নি, বাট এই 6 মান্থের ভেতর আমাদের বাই রিসার্চ বাডিতে এই প্রোগ্রামের টার্গেট হচ্ছে আপনাকে একেবারে বিগিনার লেভেল থেকে অ্যাটলিস্ট যাতে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাবলিকেশনের কাজ করার মতো লেভেলে নিয়ে যাওয়া। সো এই জন্য আমার 6 মান্থের যে প্ল্যানটা সেটা তখনই এক্সিকিউটেবল হবে যখন আপনি প্রতি উইকের কাজটা শেষ করে এসে পরের সেশনটাতে জয়েন দিবেন, ঠিক আছে? এবং এই কাজটা কিন্তু আপনার নিজের তাগিদে নিজের ইচ্ছে নিজেকেই করতে হবে। এখানে সবাই আমরা হচ্ছে গ্রোন আপ, আমরা সবাই প্রাপ্তবয়স্ক, আমরা সবাই নিজেদের ভালো মন্দ বুঝি। এখানে কেউ কিন্তু আপনাকে ধরে ধরে, কেউ কিন্তু কাউকে আগ্রহ না থাকলে কেউ কিন্তু কাউকে ধরে ধরে রিসার্চ শেখাতে পারে না। এবং এখানে শুরুতে প্রেজেন্টার যেটা বলেছে, আমরা কিন্তু এই প্রোগ্রামে কিন্তু আমরা ইথিক্যাল রিসার্চ প্র্যাকটিসটা ফলো করবো, এটা খুব স্ট্রিক্টলি ফলো করবো। আমিও পার্সোনালি এই জিনিসটা স্ট্রিক্টলি ফলো করি। সো এখানে জিনিসটা এমন না যে আপনি টাকা দিচ্ছেন বলে আপনার হচ্ছে কোন একটা পেপারে বা কোন একটা কাজে আপনার নাম অ্যাড হয়ে যাবে, জিনিসটা কিন্তু এরকম হবে না। আমরা চাবো আপনি আপনার মূল্যবান সময় এবং অর্থ খরচ করে আমাদের সাথে জয়েন করছেন, এখান থেকে যাতে ম্যাক্সিমাম প্রফিট আউটপুটটা আপনি যাতে পেতে পারেন। এবং এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আসলে আলটিমেটলি দিন শেষে আপনারই। আপনি যদি ফাঁকিবাজি করেন আপনার নিজের সাথেই করবেন। এখানে কিন্তু মানে বুঝতে পারছেন যে এখানে আপনাকে মোটিভেট করতে হবে, আপনার নিজেকে মোটিভেট করতে হবে। আমরা হয়তো গাইডলাইন দিব, আমরা বলে দিব এখান থেকে এটা শিখো, এখান থেকে এটা দেখো, কিন্তু আপনি আসলে দেখেছেন কিনা, কাজ করছেন কিনা সেটা কিন্তু আপনার উপর, এবং আপনি এটা নিজেকে জাজ করবেন যে হচ্ছে আমি এই কাজটা করছি কিনা। যদি আপনার এই এই সময়টুকু দেওয়ারও মানে টাইম না থাকে বা ইচ্ছা না থাকে, তাহলে আমি বলবো যে ইউ শুড বেটার নট জয়েন। বিকজ যেটা হবে যে আমরা চাই না যে আপনার মানে কষ্টের টাকাটা বা আপনার শ্রমটা, আপনার পরিশ্রমটা, সময়টা বৃথা যায়। সো আমরা চাবো যে আপনি এই ডেডিকেশন নিয়ে এবং এই জিনিসটা মাইন্ডসেটটা নিয়েই এখানে জয়েন করবেন যে আমি অ্যাটলিস্ট পার উইকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম দিব, প্রতি উইকে যে কাজগুলো করা হচ্ছে সেগুলো আমি দেখবো, করব, এবং হচ্ছে বাকি সবার সাথে কোলাবোরেট করে আমরা হচ্ছে যাতে ফাইনালি বেশ ভালো আউটপুট আমরা এখান থেকে পেতে পারি। আচ্ছা, আমাদের যে কোর্স ল্যাবটা বা কোর্সটা, এটাকে আমি 3টা মেজর এরিয়াতে, লার্নিং এরিয়াতে ভাগ করেছি। তো এই 3টা মেজর এরিয়া কি? একটাকে আমি বলছি রিসার্চ ফাউন্ডেশন। ফাউন্ডেশন বলতে কি বুঝাচ্ছি, এখানে আমি আপনাদেরকে শিখাবো একাডেমিক রিসার্চ কি, কিভাবে একটা রিসার্চ পেপার পড়তে হয়, কোথা থেকে রিসার্চ পেপার খুঁজে বের করতে হয়, কিভাবে রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হয়, কিভাবে একটা রিসার্চ পেপারের ডিফারেন্ট পার্ট লিখতে হয়, কিভাবে বোঝা যায় একটা রিসার্চ পেপার কোয়ালিটিফুল কিনা। সো এই জিনিসগুলো, এই রিসার্চের বেসিক ফাউন্ডেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এটা থাকবে কোর্সের একটা পোর্শন, এবং এই 3টা পোর্শন কিন্তু আমরা প্যারালালি রান করব। কারণ হচ্ছে এই পোর্শন গুলো বা এই সেক্টর গুলো কিন্তু একটার সাথে রিলেটেড। আপনি যদি একটা রিসার্চ করতে যান, আপনাকে যেমন টেকনিক্যাল নলেজ থাকা লাগবে, পাশাপাশি আপনাকে হচ্ছে রিসার্চ বেসড যে নলেজটা, মানে রিসার্চের বেসিক গুলো, সেগুলো কিন্তু আপনার জানা থাকা লাগবে। আচ্ছা, সো আমাদের যে টেকনিক্যাল পোর্শন, কোর টেকনিক্যাল পোর্শন হচ্ছে এটা, মেশিন লার্নিং অ্যান্ড এক্সপ্লেনেবল এআই ফর রিসার্চ। এইটা হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্টটা। সে পার্টটার জন্য আমি আপনাকে শুরু থেকে
বেসিক মেশিন লার্নিং এর বেসিক দেখাবো, মেশিন লার্নিংটা হেলথ কেয়ার সেক্টরে কিভাবে ইমপ্লিমেন্ট হয়, কিভাবে আমরা মডেলগুলো ইভালুয়েট করি, এক্সপ্লেনেবল এআই কি কাজ করে, আমরা কিভাবে আনসার্টিনিটি মেজার করি, ক্যালিব্রেশন মেজার করি। টার্মগুলো এখন কঠিন মনে হলে মানে ভয় পাওয়ার কিছু নাই বা চিন্তিত হওয়ার কিছু নাই, আমরা সবকিছুই আলটিমেটলি কভার করবো ইনশাল্লাহ। ক্লিনিক্যাল ডিসিশন আমরা কিভাবে নিতে পারি মেশিন লার্নিং এর থ্রুতে, এই জিনিসগুলো আমরা কভার করবো। এবং এই জিনিসগুলো কভার করার জন্য আমাদের কিছু রিসার্চ টুল প্রয়োজন। টুলগুলো কি কি হবে? আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসাবে পাইথন ইউজ করব। পাইথন আমরা হচ্ছে পাইথন আপনি কোন প্ল্যাটফর্মে ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। পাইথনের জন্য আপনি পাইচাম ইউজ করতে পারেন, লোকাল জুপিটার নোটবুক ইউজ করতে পারেন। আমরা যেটা দেখাবো, আমরা হচ্ছে গুগল কোল্যাবে পাইথনটা রান করব। কেন কোল্যাবে করব? কারণ কোল্যাবে হচ্ছে আপনি কোলাবোরেটিভ ওয়েতে রিসার্চটা করতে পারবেন, কয়েকজন মিলে একসাথে একটা কোডে কাজ করতে পারবেন। ইটস লাইক আপনারা যারা গুগল ডকে কাজ করেছেন, গুগল ডকে আমরা কি করি, একটা ডকের মধ্যে একজন গুগল একটা ডক ওপেন করে এটা বাকিদের সাথে শেয়ার দিলে বাকিরাও ডকে সাইমুলটেনিয়াসলি লেখালেখি করতে পারবে। সো গুগল কোল্যাবটাও হচ্ছে পাইথন রান করার একটা আইডি, যেটাকে আমরা ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট বলি, যে এনভায়রনমেন্টে আমরা হচ্ছে কোড রান করি, কোড কম্পাইল বা রান করা থেকে শুরু করে সবকিছু করি। সো ওই ধরনের একটা গুগল কোল্যাব আমরা হচ্ছে এই ল্যাবের জন্য আমরা গুগল কোল্যাবটা ইউজ করবো। বাট আপনি যদি চান আপনার লোকাল মেশিনে আপনি জুপিটার নোটবুক বা পাইচাম দিয়ে ভিএস কোডে যে কোনো ভাবে কোড করতে পারেন, আমরা গুগল কোল্যাবটা ইউজ করবো। আর কি লাগবে আমাদের হচ্ছে রিসার্চ পেপার লেখার জন্য আমরা হচ্ছে ল্যাটেকটা হয়তো দেখাবো, ওভারলিক ভার্সন যেটা ল্যাটেকের। সো ওভারলিকটা আমরা হয়তো দেখাবো কোর্সের এটা আরো পরের দিকে, শেষের দিকে হয়তো দেখাবো, কারণ ওয়ার্ডেও আসলে অনেক লেখালেখি করা যায়, বা ল্যাটেকের বা ওভারলিকের অনেক সুবিধা আছে। প্লাস আমরা হচ্ছে কিছু টুল দেখাবো যেগুলো হচ্ছে আপনাদেরকে রিসার্চের কাজে হেল্প করবে। যেমন হচ্ছে সাইটেশন ট্র্যাক রাখার জন্য জোটেরো বা মেনলি বা এই ধরনের টুল আছে। আপনার এখন এআই যুগ, অনেক ধরনের এআই টুল আছে যেগুলো হচ্ছে আপনাকে, আপনি যদি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন তাহলে আপনার রিসার্চের ওভারঅল ফ্রেমওয়ার্কটাকে বা কাজটাকে অনেক বেশি দ্রুত করতে সাহায্য করবে। সো আমরা হচ্ছে এ ধরনের কিছু এআই টুল দেখাবো যেগুলো আপনার রিসার্চের জন্য কাজে লাগবে, সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কোন কাজের জন্য কোন টুলটা বেটার, এই বিষয়গুলো দেখাবো। সো আমাদের টুল বা টুলের মধ্যে এই জিনিসগুলো থাকবে। এবং আমরা ফাইনালি আমাদের গোল যেটা, একটা পাবলিকেশন প্রিপেয়ার করা বা একটা ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার করা, যেটা আমরা কোন একটা জার্নালে বা কনফারেন্সে পাবলিশ করব। সো এই ছিল আমার এই কোর্সের মেজর 3টা ভাগ। সেই মেজর 3টা ভাগের আমরা রিসার্চ ফাউন্ডেশন দিয়ে শুরু করব। এই পোর্শনটা হয়তো যারা এক্সপেরিয়েন্স আছেন তাদের কাছে হয়তো কিছু ক্ষেত্রে রিপিটেটিভ মনে হতে পারে, বাট এটা আমরা খুব দ্রুতই হয়তো কভার করে ফেলবো। তারপর আমরা মেশিন লার্নিং এ মুভ করব। এখানেও হয়তো মেশিন লার্নিং এ হয়তো অনেকের আগে থেকে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, এবং আমরা যেটা করব হয়তো কয়েকটা ল্যাব দেওয়ার পরে আমরা যদি দেখি যে আমাদের এক্সপার্টিজ লেভেলের মধ্যে গ্যাপ রয়েছে, যেমন আমরা যদি দেখি যে কয়েকজন বেশ ভালো আগে থেকে এই জিনিসগুলো জানেন, তখন হয়তো তাদেরকে একটু অ্যাডভান্স কাজ দিব বা তাদেরকে গ্রুপ করে হয়তো একটু ডিফারেন্ট পেসে, একটু বেশি পেসে আগাবো। বাট ওভারঅল আমরা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে পুরো কোর্সটা সাজিয়েছি, যাতে আপনি যদি একেবারে বিগিনার হন, বিগিনার হলে অবভিয়াসলি আপনাকে যেটা আমি বলেছি যে সময় অবভিয়াসলি একজন এক্সপার্টের চেয়ে একটু বেশি সময় দিতে হবে আমাদের পেসে ম্যাচ আপ করার জন্য, কারণ আমাদের আলটিমেট গোল যেহেতু 6 মাসের মধ্যে আপনাকে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পাবলিকেশনের জন্য রেডি করা। সো আপনাকে ওই ধরনের এফোর্ট দিতে হবে, বাট I can make sure that this course will be beginner friendly. ওকে, সো এক্সপেক্টেড ফাইনাল আউটকাম কি? ফাইনাল আউটকাম আসলে ডিপেন্ড করে আপনার গোল কি, আপনি কি কাজে মানে কোন লক্ষ্যকে নিয়ে এই ল্যাবে জয়েন করেছেন, এবং আপনি আসলে আলটিমেটলি কি অ্যাচিভ করবেন সেটাও আলটিমেটলি ডিপেন্ড করে আপনার উপর। তাহলে আপনি কোশ্চেন করতে পারেন যে আমার রোল কি, মানে আমি কি, যদি আমি আপনাকে নাই বলতে পারি যে আপনার ফাইনাল এক্সপেক্টেড আউটকাম কি, তাহলে মানে আমি কেন কোর্সটা অফার করছি বা আমি কি কি জন্য কোর্সটা অফার করছি। সো আমি শুরুতে যেটা বলেছি, আমার এন্ড থেকে আমি যেটা করব, আপনাকে সর্বোচ্চ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব পসিবল, হাইয়েস্ট পসিবল ওয়েতে আমি আপনাকে গাইড করার এবং হেল্প করার ট্রাই করব। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 6 মাস শেষে আপনার নামে একটা ভালো পাবলিকেশন থাকবে। এই গ্যারান্টি শুধু আমি না, আসলে
আমার মনে হয় যারা হচ্ছে রিয়েলিস্টিক ওয়েতে কেউ আসলে এই ধরনের গ্যারান্টি দিতে পারবে বলে আমার মনে হয় না। সো আপনি কি অ্যাচিভ করবেন এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার উপর, বাট আপনার পটেনশিয়াল, আপনার যে পটেনশিয়াল আছে সেটা যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় সেই ব্যাপারটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমার, এবং সেই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে 100% কমিটেড থাকবো। এবং আপনার লিমিট কি, আপনার আসলে আমি আসলে এই ধরনের কোনো লিমিট রাখতে চাই না যে হচ্ছে আমরা হচ্ছে 6 মাস শেষে একটা কনফারেন্স বের করবো, একটা জার্নাল, ইট কুড বি মাল্টিপল জার্নাল, ইট কুড বি মাল্টিপল কনফারেন্স। এবং আমাদের আসলে কোনো লিমিটটা সবসময় হাই রাখা উচিত যে আমরা হচ্ছে Q1 লেভেল বা একেবারে টপ লেভেলের আমরা একটা পাবলিকেশন বের করবো। যদিও এটা রিয়েলিস্টিক না একেবারে বিগিনার থেকে 6 মাসের মধ্যে, বাট আমরা যদি গোলটাকে হাই রাখি তাহলে হচ্ছে আমরা Q1 না হোক Q2 Q3 বা এই ধরনের কাছাকাছি একটা জায়গায় যেতে পারবো। এবং অ্যাজ এ হিউম্যান বিং মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, আমরা আমাদের পটেনশিয়ালটাকে ফুললি ইউটিলাইজ করি না। ইভেন এটা আমার ক্ষেত্রে যেমন সত্য, ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে সত্য, তারা আসলে তাদের পটেনশিয়ালকে ফুললি ইউটিলাইজ করেছে, তারা আসলে ওয়ার্ল্ডের মানে গ্রেট গ্রেট যারা পিপল তাদের দেখবেন যে তারা সবাই তাদের পটেনশিয়ালের হাইয়েস্ট ইউজ করেছে। সো আপনার অনেক ধরনের লিমিটেশন থাকতে পারে, আপনার পার্সোনাল ব্যস্ততা থাকতে পারে, এক্সাম কুইজ অন্য অনেক ধরনের ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আপনি যদি আপনার কাজে ডেডিকেটেড হন, এবং আপনাদের অনেকেরই এখানে গোল হচ্ছে হায়ার এডুকেশনের জন্যই আপনারা অনেকে হচ্ছে এখানে জয়েন করবেন। সো হায়ার এডুকেশনেও যেটা খুবই জরুরি যে হচ্ছে আপনার ওই অনেক ধরনের পারিপার্শ্বিক, ধরুন আপনারা দেশের বাইরে অন্য একটা দেশে পড়তে যাচ্ছেন, আপনি হচ্ছে একটা সম্পূর্ণ ডিফারেন্ট লাইফ স্টাইলে, ডিফারেন্ট এনভায়রনমেন্টে আপনি যাবেন, ওইখানে আপনি নিজের আর্ন করে নিজের বিলঙ্গিংস এর জন্য নিজের আর্ন করা লাগছে, কাজ করা লাগছে, প্লাস আপনার পড়ালেখা করা লাগছে। এরপর আপনি গিয়ে দেখলেন যে একটা কমপ্লিট ডিফারেন্ট এডুকেশনাল সিস্টেমে আপনি চলে গিয়েছেন, যেটার সাথে দেশের ট্রেডিশনাল সিস্টেমের খুব একটা মিল নেই। তো এই সব কিছু, এই কঠিন ফেজগুলো পার হওয়ার জন্য কিন্তু আপনার যে জিনিসটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে আপনার ডেডিকেশন আর পেশেন্স। সো এই কোর্সের ক্ষেত্রে আমি বলবো যে আপনি কি অ্যাচিভ করতে পারবেন, আমি আপনাকে কোনো গ্যারান্টি দিচ্ছি না, বাট আপনি কি অ্যাচিভ করতে পারবেন ইট উইল অলওয়েজ ডিপেন্ড অন ইউ। ওকে, সো আজকের এজেন্ডা কি, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমরা হচ্ছে আর হয়তো 5-10 মিনিটের মধ্যে শেষ করে আপনাদের থেকে কিছু কোশ্চেন আনসার নিব। আপনাদের এই প্রোগ্রাম সম্পর্কে কোশ্চেন থাকতে পারে, আমাদের হোস্ট যিনি আছেন তিনিও আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিবে। আমি জাস্ট একটা সিম্পল বেসিক দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে রিসার্চ কি, রিসার্চ আমরা কেন করি না, রিসার্চকে কিভাবে আপনি রিসার্চ বলতে আমরা কি বুঝবো। রিসার্চ আসলে হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে, যে ওয়েতে আমরা একটা কোশ্চেনের, আপনার কাছে একটা কোশ্চেন আছে, আমরা বলে থাকি নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। সো আপনার কাছে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আপনি একটা অ্যান্সার খুঁজবেন, এবং অ্যান্সারটা যখন আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে খুঁজবেন তখন সেটাই আসলে একটা রিসার্চের একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক রয়েছে। একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি যখন একটা কোশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন, এবং ওই চেষ্টাটা করতে করতে একটা সময় যখন আপনি একটা অ্যান্সার পেয়ে যাবেন, তখন সেটা হবে একটা রিসার্চ আউটপুট। সেই অ্যান্সারটা একটা ইউনিক অ্যান্সার হতে পারে, যেটা এর আগে আর কেউ কখনো বের করে নাই, অথবা সেই অ্যান্সারটা একটা এস্টাবলিশ সিস্টেমের মডিফিকেশন বা আপগ্রেড হতে পারে। সো মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, কোনো একটা পার্টিকুলার টপিকে কয়েকজন রিসার্চার অলরেডি কিছু কাজ করেছে, আমরা ওই কাজগুলো থেকে আমরা হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে ওই কাজগুলোকে, যেহেতু আমরা ওই কাজগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা ওই কাজগুলোর মধ্যে গ্যাপ খোঁজার চেষ্টা করি যে এই কাজকে আরো কিভাবে মডিফাই করা যায় বা ইমপ্রুভ করা যায়। এবং যখন আপনি সিস্টেমেটিক ওয়েতে যখন আপনি সিস্টেমেটিক ওয়েতে একটা এক্সিস্টিং সিস্টেমের মডিফিকেশন বা আপডেট করতে পারবেন, তখন সেটাও কিন্তু একটা রিসার্চ হয়ে যাবে। সো রিসার্চ ডাজন্ট অলওয়েজ নেসেসারি মিন দ্যাট ইউ উইল প্রেজেন্ট এ ইউনিক আইডিয়া। সো মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, আমরা মডিফিকেশন করি বা আপডেট করি কারেন্ট সিস্টেমে। আমরা কেন পাবলিশ করি, কারণ হচ্ছে রিসার্চ পাবলিশ করার মেইন গোল কি, আমাদের মেইন গোল হচ্ছে আমার একটা নলেজ, আমি যে নলেজটা আমার এক্সপার্টিস থেকে বা আমার পরিশ্রমের মাধ্যমে আমি যে একটা অ্যান্সার বের করেছি বা একটা মডিফিকেশন করেছি, এটা হোল ওয়ার্ল্ডের সাথে শেয়ার করা। কেন শেয়ার করা, যাতে হচ্ছে
হোল ওয়ার্ল্ড এটার দ্বারা উপকৃত হতে পারে। সো রিসার্চটা কিন্তু শুধু যে অবশ্যই নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য আমরা করি, কিন্তু এটা কিন্তু শুধু নিজের জন্য কাজ না, বরং এটা একটা আপনি বলতে পারেন যে এটা একটা মহৎ উদ্যোগ, বা এটা একটা কি বলবো, যে এটা একটা নোভেল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। আপনার মনে হতে পারে এই যে এত রিসার্চ পেপার, এত পাবলিকেশন, এগুলোর আসলে আলটিমেট গোল কি? এগুলো কি কোনো কাজে লাগে? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কাজে লাগে। রিয়েল লাইফে বিভিন্ন ইন্ডাস্ট্রি যখন কোনো একটা মডিফিকেশন আনে, কোনো একটা কাজ করে, তারা কিন্তু এই মানে স্টেট অফ দ্য আর্ট যে রিসার্চ গুলো হচ্ছে, যে পেপার গুলো হচ্ছে, যে টুল গুলো নিয়ে মানুষ কাজ করছে, সেগুলো কিন্তু তারা দেখে, এবং এখান থেকেই কিন্তু আস্তে আস্তে যে কোনো সিস্টেমের আপডেট বা মডিফিকেশন এই জিনিসগুলো হয়। সো আপনি নট নেসেসারি যে আপনার নিজের প্রোফাইল আপডেট করছেন, প্লাস পাশাপাশি আপনি সোসাইটির ইমপ্রুভমেন্টের জন্য আপনি হেল্প করছেন। এই কারণে রিসার্চারদের আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে হাইলি রেট করে থাকি যে তারা শুধু নিজের জন্যই কাজ করছে না, বরং সমাজের জন্য কাজ করছে। এবং এই জায়গাতে আসলে ইথিক্যাল রিসার্চের ব্যাপারটা চলে আসে, যে এই মহৎ একটা কাজ করতে গিয়ে আপনি যদি আরেকজনের আইডিয়াকে কপি পেস্ট করেন, বা হচ্ছে অন্য কারো ক্রেডিটকে আপনি ঠিকভাবে না দেন, বা হচ্ছে কোনো একটা এমন কোনো একটা ওয়েতে আপনি সিস্টেমেটিক কোন একটা ফলস ক্লেম করেন, এই ধরনের কাজগুলো আপনি যদি ইথিক্যাল কাজগুলোকে আপনি মেনটেন না করেন, তখন কিন্তু আপনাকে রিসার্চার হিসেবে আপনাকে আমরা যে বাড়তি সম্মানটা দিচ্ছি, সেটার উল্টাটা হবে। ঠিক আছে? সো আমরা এই কোর্সে আমরা কিন্তু ইথিক্যাল, বিশেষ করে এআই মেশিন লার্নিং, এগুলার ইথিক্যাল এক্সপেক্ট নিয়েও কিন্তু এখন অনেক প্রচুর কাজ হচ্ছে। একটা ডিফারেন্ট সেক্টরে কাজ হচ্ছে, যারা হচ্ছে শুধু এই ইথিক্যাল কনসিডারেশন ইন এআই বা ইথিক্যাল কনসিডারেশন ইন মেশিন লার্নিং মডেলগুলো কিভাবে ইথিক্যালি আরো ইথিক্যাল ওয়েতে কাজ করবে, এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। সো আমরা কিন্তু হেলথ কেয়ারে এই ইথিক্স এর ব্যাপারগুলো আরো বেশি রিলেভেন্ট বা আরো বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা কিন্তু এই জিনিসগুলো কভার করার চেষ্টা করবো, যে বেস্ট ইথিক্যাল প্র্যাকটিস কি, আমাদের কি করা উচিত, কি করা উচিত না। অনেক সময় আমরা বিগিনার হিসাবে অনেক ভুল করে থাকি, যেটা হচ্ছে পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্সের কারণে হোক বা ইয়ার কারণে হোক, যেটা হয়তো পরবর্তীতে একটা সময় পরে অনেকে হচ্ছে রিগ্রেটও করে যে এই কাজটা আমি কেন করলাম, তখন হয়তো না বুঝে আমি করে ফেলেছি। তো আমরা এই জিনিসগুলো কভার করার চেষ্টা করব। আমরা যে পাবলিশ করি, সে পাবলিশ গুলোকে আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি কনফারেন্স পেপার, একটাকে বলছি জার্নাল পেপার, আরেকটা হচ্ছে থিসিস। সো কনফারেন্স পেপার, প্রথমে আমরা দেখি কনফারেন্স পেপার আর জার্নাল পেপারের মধ্যে পার্থক্য কি। ধরেন আপনি হচ্ছে কোনো ইন্টারেস্টিং কোনো কিছু একটা ডিসকভার করেছেন। সো আপনি একটা আইডিয়া পেয়েছেন, একটা ইন্টারেস্টিং আইডিয়া পেয়েছেন, বা কোনো একটা ইন্টারেস্টিং কিছু ডিসকভার করেছেন। ধরেন আপনি একটা নতুন আপনি একটা কোনো একটা রোগের কোনো একটা পার্টিকুলার রোগ নিয়ে আপনি যেখানে মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করা হয় নাই, বা হয়েছে অন্য একটা পার্সপেক্টিভ থেকে, অন্য একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করলেন, আপনি একটা আইডিয়া পেলেন যে হচ্ছে এখানে মেশিন লার্নিংটা এভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো এই যে আপনার যে আইডিয়া, আপনার যে কনসেপ্ট, সেটা নিয়ে আপনি একটা শর্ট যদি একটা পেপার করেন, পেপার করে আপনি একটা সায়েন্টিফিক কনফারেন্সে এটা বাকি সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন। কনফারেন্স পেপারে আমরা কি করি, আমরা হচ্ছে একটা কোন এক জায়গায় ফিজিক্যালি একটা হচ্ছে, এটা অনেকটা মিলন মেলার মতো বলতে পারেন রিসার্চারদের। সেখানে হচ্ছে রিসার্চাররা একটা পার্টিকুলার ডেতে জয়েন করে সবাই মিলে, ওইখানে আপনার হচ্ছে যেই তারিখে কনফারেন্সটা হয়, এর আগে কনফারেন্সের জন্য পেপার কল করা হয়। সো ওই পেপার কল করার পর যাদের পেপারটা একসেপ্ট করা হয়, তারা ওই দিন কনফারেন্সে গিয়ে বাকি সবার সামনে তার কাজটাকে প্রেজেন্ট করে। সো কনফারেন্স পেপার হচ্ছে আপনার একটা আইডিয়া, যেটার একটা শর্ট আপনি ডেসক্রিপশন বাকিদের সামনে, ফেলো রিসার্চারদের সামনে আপনি হচ্ছে প্রেজেন্ট করবেন। আর জার্নাল পেপার কি? জার্নাল পেপারটাকে আপনি ধরতে পারেন যে এই কনফারেন্সের আপনার একটা আইডিয়া, সেটা একটা ডিটেইলড ইমপ্লিমেন্টেশন। ধরেন আপনি একটা নতুন বিল্ডিং করেছেন, আপনি আপনার এরিয়াতে একটা নতুন বিল্ডিং করেছেন। আপনার বিল্ডিং করার পরে আপনার আশেপাশে যারা নেইবার আছে, তাদের সবাইকে আপনি হচ্ছে একদিন হচ্ছে ইনভাইট করেছেন। ইনভাইট করে নিয়ে বিল্ডিং এর বিভিন্ন রুম দেখাচ্ছেন, দেখো এই রুমে এটা এইভাবে আমি ফার্নিশ করেছি, এভাবে আমি ডেকোরেট করেছি। তারা সবাই এসে আপনার বাসা দেখলো, আপনার নতুন বিল্ডিংটা দেখলো, আপনি কিভাবে ডেকোরেট করেছেন, কিভাবে লাইটিং করেছেন, সবার সামনে আপনি আপনার বাসাটাকে প্রেজেন্ট করলেন। সেটা হচ্ছে কনফারেন্স পেপার। আর জার্নাল পেপার কি? আপনি হচ্ছে তাদেরকে এবার বললেন যে এই বিল্ডিং এর স্ট্রাকচারাল বা আর্কিটেকচারাল প্ল্যানটা কি ছিল, এই দরজাটা কোন জায়গা থেকে এনেছেন, এই
এই জায়গায় কোন কোন গ্লাস ইউজ করেছেন, কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছেন, আপনি ফ্লোরে কি ধরনের টাইলস ইউজ করেছেন, এভাবে ইন ডিটেলস আপনি হচ্ছে বাড়িটা সম্পর্কে জানালেন যে বাড়িটার স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে সবকিছু আপনি কিভাবে শুরু থেকে করেছেন এবং কি কি ওয়েতে আপনি হচ্ছে এই বাড়িটাকে তৈরি করেছেন। এটা হচ্ছে কনফারেন্স পেপার। কনফারেন্স পেপার হচ্ছে ডিটেলস। আপনি যদি একটা বই ধরেন, বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে একটা কনফারেন্স পেপার। আর থিসিস কি? থিসিস হচ্ছে মেইনলি আমরা একাডেমিক পারপাজে, আমরা একটা ডিগ্রি অ্যাটেইন করার জন্য, ডিগ্রি অবটেইন করার জন্য আমরা হচ্ছে একটা থিসিস রেখে থাকি। থিসিসকে আপনি বলতে পারেন একটা পুরো কমপ্লিট বুক, যেখানে হচ্ছে ওই একটা টপিক সম্পর্কে আপনি যে টপিকটা নিয়ে রিসার্চ করছেন সেই টপিকটা সম্পর্কে বিস্তারিত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এটা 80 পেজ, 100 পেজ, 150-200 পেজও হতে পারে যদি পিএইচডি লেভেলের ইয়ে হয়। ফিল্ড ওয়াইজও ভ্যারি করে লেন্থটা, বাট ইন জেনারেল আমি যদি বলি কনফারেন্স পেপার 4 থেকে 6 পেজ হয়ে থাকে ইন জেনারেল। জার্নাল পেপার হয়তো 10 থেকে 15 পেজ। কিছু কিছু জার্নালের ওয়ার্ড লিমিটেশন থাকে 5,000, 5,500 ওয়ার্ড, কিছু থাকে না, 10 থেকে 15, 20 এই ধরনের একটা লেন্থ থাকে। আর থিসিস বুকের লেন্থ হচ্ছে ফিল্ড ওয়াইজ যদিও এটা ভ্যারি করে, আমি ধরে নিলাম 50+ থেকে শুরু করে 150-200ও হতে পারে। সো এটা হচ্ছে একেবারে মোটা দাগে এই তিনটার মধ্যে পার্থক্য। এই থিসিসটা নর্মালি হচ্ছে আপনি যখন একটা একাডেমিক ডিগ্রির জন্য থিসিস করেন, আপনি একটা বুক হচ্ছে ক্রিয়েট করেন এবং ওই বুকটা আপনি যে ইনস্টিটিউশনে থেকে ডিগ্রি নিচ্ছেন তাদের লাইব্রেরিতে হয়তো জিনিসটা সাজানো থাকে। বাট এটা কিন্তু থিসিস বুকটা কিন্তু মানে ইন্টারন্যাশনালি সবার সাথে পাবলিশ করা হয় না। আপনি যখন আপনার থিসিসের কাজটাকে নিয়ে একটা জার্নাল পেপারে সাবমিট করবেন এবং যখন সেটা একসেপ্ট হয়ে যাবে, তখনই কেবল কিন্তু সায়েন্টিফিক কমিউনিটি আপনার কাজটা দেখতে পারবে, মানে ব্রডার কমিউনিটি, হোল ওয়ার্ল্ড আপনার কাজটা দেখতে পারবে। সো আমরা অনেকে যেটা করি যে হচ্ছে আমরা যারা হচ্ছে ডিগ্রি বিশেষ করে আইটি রিলেটেড বা সিএসসি বলেন বা আইটি বলেন, যে কোনো জায়গা থেকে আমরা বিএসসি করি, মাস্টার্স করি, আমরা কিন্তু সবাই কোনো না কোনো থিসিস বা প্রজেক্টের কাজ করি, এই ধরনের একটা বই লেখি। বাট আমরা হয়তো অনেক সময় প্রপার গাইডেন্সের অভাবে সে বইটাকে জার্নাল পেপারে কনভার্ট করতে পারি না। সো এই ল্যাবে আপনাদের কারো যদি এই ধরনের ইন্টারেস্ট থেকে থাকে সেই ব্যাপারেও কিন্তু আমরা হেল্প করতে পারবো। বা আপনার যদি ধরেন আপনার উপরের দুইটা বাদ দিয়ে আপনার কেবল থিসিস নিয়ে আপনি হচ্ছে স্ট্রাগল করছেন, আপনি বুঝছেন না যে থিসিস বুকটা কিভাবে লিখবেন, কারণ থিসিস বুক লেখার আমরা নর্মাল রিসার্চে যেই ক্রাইটেরিয়া গুলো বা যে স্টেপ গুলো ফলো করি, যে স্ট্যান্ডার্ড গুলো ফলো করি, থিসিস একটা ভালো থিসিস বুকও কিন্তু সেই স্ট্যান্ডার্ড গুলোকেই বা সেই প্র্যাকটিস গুলোকে ফলো করে। তো আপনার টার্গেট যদি শুধু থিসিস বুক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ল্যাব থেকে সাহায্য পেতে পারেন। বাট আমরা যদিও এনকারেজ করবো আপনাকে, আপনি ল্যাব শেষে অবশ্যই যাতে অ্যাটলিস্ট কনফারেন্স বা হচ্ছে একটা জার্নাল পাবলিকেশনের দিকে যান। সো এই বলে আজকে আমার অংশটুকু আমি এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমিও আছি এখানে, হোস্টও আছেন আমাদের, আপনারা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। নমস্কার স্যার। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে হেলথ কেয়ারের বাইরে কি কোনো কোয়েশ্চেন করা যাবে? জি বলেন, যদি এআই বা এমএল রিলেটেড হয়, আই গেস আই আমি ক্যান হচ্ছে হেল্প। LLM প্লাস ট্র্যাক রিলেটেড একটা হচ্ছে কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। জি জি বলেন। এখানে হচ্ছে আমি থিসিস পেপার রেডি করতেছি, তো এখন হচ্ছে আমি ডাটা সেট নিছি, এখন এগুলা ডাটাগুলা কিভাবে ট্রেনিং করব এটা বুঝতেছি না। হ্যাঁ, এটা আমাদের কোর্সে কভার করা হবে, কারণ আমরা যখনই কোনো ডেটা সেট নিয়ে, আমরা তো নর্মালি হেলথ কেয়ারে আমরা পাবলিক ডেটা সেট নিয়েই কাজ করবো। সো ডেটা সেট, কোনো একটা ডেটা সেট চুজ করার পরে আমাদের ফার্স্ট কাজই থাকে হচ্ছে ডেটা ক্লিনিং করা, যেটাকে আমরা ইডিএ বলি, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। সো এই কোর্সে এই জিনিসটা কভার করা হবে। আপনার আচ্ছা যদি স্যার। অন্য মানে ডিরেক্ট হেলথ কেয়ার না হয়ে অন্য কোনো ফিল্ডও হয়, তারপরও ডেটা ক্লিনিং এর প্রসেসটা কিন্তু সিমিলার। মানে হচ্ছে আপনার ডেটাটা কি টেবুলার ডেটা নাকি ইমেজ ডেটা, টেবুলার ডেটার জন্য এক ধরনের প্রসেসিং, ইমেজ ডেটার জন্য আরেক ধরনের প্রসেসিং। সো এগুলো সবগুলোই ইনশাল্লাহ কভার করা হবে কোর্সে। আর স্যার এটা এমনি কি এই কোর্সের মধ্যে LLM প্লাস ট্র্যাক নিয়ে কাজ করতে পারবো ল্যাবের আপনি মধ্যে? পার্সোনালি কাজ করতে পারবেন, বাট আমরা এই কোর্সে এলএলএম কভার করবো না। আচ্ছা স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, হ্যান্ড রেজ করেছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই লেভেল ক্লাসটা কখন হবে এই নির্দিষ্ট করে ক্লাসটা, দেন? আচ্ছা, এই ক্লাসটার টাইমটা হচ্ছে খুব সম্ভবত বুধবার বা হচ্ছে শনিবার রাতে হবে। আমি হচ্ছে এখনো আমার শিডিউলটা
পুরোপুরি ঠিক হয় নাই, বাট এই টাইমটাতে হবে 9টা 9:30 থেকে শুরু করে, যেহেতু অনেকে জব করেন, অনেকে ক্লাস থাকে, আমরা এই টাইমটাতেই নেওয়ার চেষ্টা করবো। সেটা বুধবার হতে পারে বা শনিবার হতে পারে। শুক্রবার তো হবে না, তাই না স্যার? শুক্রবার হবে না, জি না, শুক্রবার হবে না। আজকে ওরিয়েন্টেশন দেখে ফার্স্ট ক্লাস দেখে শুক্রবার নিচ্ছি। এটা শুক্রবার হবে ক্লিয়ার না। হওয়ার জন্য জি নক করেছি। আর হচ্ছে স্যার হচ্ছে ফাইনালি হচ্ছে এটা কি কোনো টার্গেট করে কি রিসার্চ গুলো করা হবে? ফর টার্গেট এক্সাম্পল আমরা হচ্ছে যেটা বললাম যে আমাদের টার্গেট থাকবে পাবলিকেশনে যাওয়া। সো আপনি যদি আমাদের ফাইনাল টার্গেট বলেন তাহলে আমরা পাবলিকেশন টার্গেট করব। আমরা হয়তো গ্রুপে কাজ করতে পারি, বা আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল কাজ, আমরা হয়তো কয়েকজন, যদি আমরা একটা পার্টিকুলার টপিকে ইন্টারেস্টেড হই তাহলে হয়তো আমরা 2-3 জন মিলে একটা গ্রুপ করে ফেলতে পারি। সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে হচ্ছে আমাদের প্রোগ্রেসের উপর এক্সপার্টিজের উপর বেস করে আমরা হয়তো বিভিন্ন সাব গ্রুপে ভাগ হয়ে যেতে পারি, তারপর গ্রুপে কোলাবোরেট করে আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে পাবলিকেশনে যাওয়া। সেটা হতে পারে কনফারেন্স, হতে পারে জার্নাল, ডিপেন্ড করে আপনার কাজের কোয়ালিটির উপর। সো যেটা বলেছিলাম যে কনফারেন্সটা হচ্ছে একটা শর্ট আইডিয়ার প্রেজেন্টেশন। সো জার্নালে কাজ করতে হলে আপনার কাজটা, জার্নালে পাবলিশ হতে হলে আপনার কাজটা আরো ইনডেপথ কাজ হতে হয়। সো প্রথম দিকের জন্য যারা একেবারে বিগিনার আছেন তাদের জন্য কনফারেন্স দিয়ে শুরু করাটা বেটার বলতে এই কারণে যে কনফারেন্স দিয়ে আপনি হচ্ছে যখন একটা পেপার সাবমিট করবেন, আপনি একটা আইডিয়া পাবেন, ফিডব্যাক পাবেন, সেই অনুযায়ী যখন 1-2টা কনফারেন্স আপনার পাবলিশ হবে তখন আপনার একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। তখন কনফারেন্সের আইডিয়াটা অনেক সময় এক্সটেন্ড করে জার্নালে পাবলিশ করা যায়। সো এটা ডিপেন্ড করতেছে আপনার টার্গেটের উপর, আপনার এক্সপার্টিজের উপর। আমি গাইড করব আপনাদেরকে, আমি বলে দিব কয়েকটা ক্লাস গেলে আপনাদের অ্যাক্টিভিটিস দেখলে আমি আপনাকে হয়তো গাইড করবো যে আপনার কারেন্ট এক্সপার্টিজ অনুযায়ী আপনার কি টার্গেট করা উচিত। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ নোমান ভাই এমন হয় কিছু বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমার কোশ্চেনের অ্যান্সারটা আপনি লাস্ট কোশ্চেনে দিয়ে দিয়েছেন আর কি অ্যান্সারটা। তো তারপরে বলি যে আমাদের ফার্স্ট ক্লাস থেকে কি মানে আপনি জাস্ট রিসার্চ কিভাবে করতে হবে টাইটেল সিলেকশন থেকে সবকিছু শেখাবেন? আর হ্যাঁ, আরেকটা, হ্যাঁ বলেন। কোশ্চেন শেষ করেন, সরি। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে মানে আমি যদি প্রথম থেকেই জার্নাল নিয়ে কাজ করতে চাই তাহলে কি সেটা মানে অ্যাপ্লিকেবল হবে নাকি কনফারেন্স দিয়ে প্রথমে শুরু করতে হবে, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আচ্ছা যদিও কোশ্চেনটার অ্যান্সার লাস্ট কোশ্চেন দিয়ে দিছেন। আচ্ছা, তারপরও আমি তারপরও আরেকবার বলি, আমাদের যে কই থেকে শুরু করব সেটা আমি যখন স্লাইডটা দেখাচ্ছিলাম তখনও বলেছিলাম আমাদের পুরো কোর্সটা 3টা পোর্শন থাকবে। একটা হচ্ছে রিসার্চ ফাউন্ডেশন, যেখানে হচ্ছে আমরা শুরু করব যে কিভাবে টপিক সিলেক্ট করতে হয়, কিভাবে রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হয়, কোন রিসার্চ পেপার কিভাবে পড়তে হয়। তো এই অংশটা এটা কভার করবো। প্যারালালি আমরা হচ্ছে মেশিন লার্নিং, পাইথন ইউজ করে কিভাবে মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করা যায়, মেশিন লার্নিং এর বিভিন্ন মডেল দেখবো, এগুলো হচ্ছে টেকনিক্যাল পোর্শনটা থাকবে। এবং আরেকটা পোর্শন থাকবে যে হচ্ছে এই যে পাবলিকেশন কিভাবে প্রিপেয়ার করা যায়। যদিও এই থার্ড পোর্শনটা আমরা হয়তো 2-3 মাস যাওয়ার পরে শুরু করব, কারণ প্রথমে আমাদের লিটারেচার রিভিউ করতে হবে, গ্যাপ খুঁজে বের করতে হবে। আমরা যখন কোনো টপিক সিলেক্ট করে সেই টপিকে কিছু মডেল রান করব, যখন কাজটা মোটামুটি একটা পর্যায়ে যাবে তারপর হচ্ছে আমরা ওই ম্যানুস্ক্রিপ্ট রেডি করা বা পাবলিকেশন লেখালেখির কাজটা শুরু করব। আচ্ছা স্যার, আমাদের জি বলেন। তো আপনি বলতে পারেন যে আপনার প্রথম যে কোশ্চেনটা ছিল, হ্যাঁ আমরা এখান থেকেই কভার করব। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? আচ্ছা সরি, আপনি জার্নাল শুরু থেকে জার্নাল টার্গেট করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি শুরু থেকেও জার্নাল টার্গেট করতে পারবেন। কনফারেন্সে হচ্ছে যারা হচ্ছে বিগিনার তাদের জন্য বেশি সুইটেবল এই কারণে যেটা বললাম যে হচ্ছে আপনার 1-2টা কনফারেন্স যখন পাবলিশ হবে আপনি হচ্ছে ফেলো রিসার্চারদের সাথে গিয়ে সামনে গিয়ে প্রেজেন্ট করবেন, আপনার একটা কনফিডেন্স হবে, আপনি হচ্ছে কিছু রিভিউয়ার থেকে রিভিউ পাবেন, তখন হচ্ছে জার্নালে সুইচ। নর্মালি আমরা হচ্ছে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করি, প্রথমে কিছু কনফারেন্স পেপার করে তারপর জার্নালে। বাট আপনি যদি শুরু থেকে আপনার কাজ, প্রথমে আপনি কাজ শিখে এমন একটা কাজ করলেন যেটা আমি মনে করলাম যে আপনার কাজের ডেপথ খুবই ভালো, তখন আমি আপনাকে সাজেস্ট করবো যে কনফারেন্সে না গিয়ে জার্নালে যেতে। কারণ জার্নালের ভ্যালুটা কনফারেন্সের চেয়ে ইন জেনারেল বেশি। যদিও কিছু জার্নাল আছে, আমরা পরের ক্লাসে হয়তো আরো ইন ডিটেলস পড়বো, কিছু স্টার জার্নাল আছে, কিছু জার্নাল আছে যেগুলো বিশেষ করে এমএল ফিল্ডে, এআই ফিল্ডে কিছু কনফারেন্স আছে যেগুলো অনেক সময় জার্নালের চেয়েও বেশি ভ্যালু ক্রিয়েট করে। জি, আর আমরা হচ্ছে মেডিকেল নিয়ে মানে হেলথ কেয়ার নিয়ে যেহেতু কাজ করবো সেহেতু কম্পিউটার ভিশনের বিষয়টা তো আসবে, যেহেতু এক্সপ্লেনেবল এআই নিয়ে কাজ করা হবে। কম্পিউটার ভিশনের কাজটা আসবে যদি আপনি ইমেজ ডেটা নিয়ে কাজ করেন।
যদি আপনি টেবুলার ডেটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কম্পিউটার ভিশন খুব একটা আসবে না। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আপনার ডেটা সেটের ক্রাইটেরিয়ার উপর, কি টাইপের ডেটা নিয়ে কাজ করছেন। যদি ইমেজ ডেটা নিয়ে কাজ করেন সেখানে কম্পিউটার ভিশন আসতে পারে, কম্পিউটার ভিশন আসলে সেটাও আমরা কভার করবো, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জায়েদ আহমেদ ভাইয়া মনে হয় কিছু বলতে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কোয়েশ্চেন হলো যে মেশিন লার্নিং অ্যালগোরিদম শেখানো হবে কিনা, আর সেকেন্ড কোয়েশ্চেন হলো গিয়ে যদি আপনি বলতেন আপনার পাবলিকেশন জার্নাল Q1 এ আছে কিনা এটা জানার জন্য। আচ্ছা, মেশিন লার্নিং মডেল শেখানো হবে কিনা, এটার কোশ্চেন হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে যে আমরা হয়তো কিছু মডেল, যে মডেলগুলো আমাদের প্রয়োজন হবে সেই মডেলগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখাবো, বাট মডেলগুলো ব্যাক এন্ডে কিভাবে কাজ করে সেটা এই কোর্স কভার করবে না, কারণ সেটা কভার করতে হলে আপনাদের স্ট্যাটিস্টিক্যাল একটা ফাউন্ডেশন দরকার, এরপর হচ্ছে আপনার প্রোগ্রামিং এর ইনডেপথ নলেজ দরকার, ডেটা স্ট্রাকচারের ইনডেপথ নলেজ দরকার। সো সেটা আমরা কভার করবো না, বাট আমরা কিছু টিউটোরিয়াল ভিডিও বা কিছু কন্টেন্ট রিসোর্স শেয়ার করব, যেটা দেখে আপনি এই মডেলগুলো ব্যাক এন্ডে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া পেতে পারেন। এটা হচ্ছে আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সার। আর আমার নিজের কোনো পাবলিকেশন আছে কিনা, আমার আসলে কারেন্টলি Q1 এ কোনো পাবলিকেশন নেই। আমার কিছু জার্নাল রিভিউ ফেজে আছে, একটা জার্নাল পাবলিশ হতে মোটামুটি ভালো লেভেলের জার্নাল পাবলিশ হতে প্রায় 1.5-2 বছর অনেক সময় লেগে যায়। আমার Q1 এ কারেন্টলি দুইটা জার্নাল রিভিউ ফেজে আছে, সেটা হয়তো নেক্সট ইয়ারের মধ্যে, যদি সব ঠিকঠাক থাকে নেক্সট ইয়ারের মধ্যে হয়তো পাবলিকেশন হবে। আমার বেশ কিছু কনফারেন্স পেপার আছে, আরো 1-2টা জার্নালও আছে, বাট Q1 এ কারেন্টলি আমার কোনো জার্নাল নেই। আমি এখানে একটু অ্যাড করি, এটা যেহেতু মেশিন লার্নিং এন্ড এক্সপ্লেনেবল এআই বেসড, আই থিঙ্ক এখানে আপনাদের মানে ব্যাক এন্ড একটা মডেল কিভাবে কাজ করে জিনিসটা আসলে তেমন একটা হয়তো ইফেক্টিভ হবে না। এখানে আপনার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু দেখাবেন স্যার, হ্যাঁ, মডেলটা কেমনে ইমপ্লিমেন্ট করবে আপনার ডাটার উপর। কিন্তু একটা মডেলের লাইব্রেরি কিন্তু ভিতরে কিন্তু একটা মডেল, আপনি যখন একটা মডেল কল করবেন তখন এটার ভিতরে কিন্তু বিশাল স্ট্যাটিস্টিক্যাল জিনিস থাকে, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, ম্যাথমেটিক্স এর অনেক কিছু বিষয় থাকে, যেখানে লজিস্টিক রিগ্রেশন বা ওইগুলোর ম্যাথমেটিক্যাল, এগুলো কিন্তু কম্বাইন করে মডেলগুলো সাজানো হয়। সো মডেল ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনটা কিন্তু শেখাবেন স্যার, বাইরে তো আসলে ওইটা কিন্তু আই থিঙ্ক প্রয়োজন নাই স্যার। আই থিঙ্ক আমি জি, ঠিক আমি বলেছি। যদি একটু অ্যাড করি অন দ্যাট নোট, আপনি যদি মডেলের ইমপ্লিমেন্টেশনটা বুঝতে পারেন তাহলে আপনার কাজের কোয়ালিটি আরো অনেক গুণে বেড়ে যাবে। সো সেটা আমি এনকারেজ করব, বাট যেটা বললাম যে এক হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট রয়েছে, সেকেন্ড হচ্ছে এই মডেল ইমপ্লিমেন্টেশনটা শেখানোর জন্য আপনার হচ্ছে মানে আপনার কিছু ফাউন্ডেশন, বেশ ইনডেপথ কিছু ফাউন্ডেশনাল নলেজ দরকার, যেটা আমরা ডেটা সায়েন্সে বা স্ট্যাটিস্টিক্সে আমরা করে থাকি। সো এই ফাউন্ডেশন গুলো ছাড়া আপনাকে যদি আমি ইমপ্লিমেন্টেশন ইন ডিটেলস বুঝাতে যাই সেটা সবার জন্য ইফেক্টিভ হবে না। এবং আমাদের রিসার্চে আমরা যে রিসার্চটা করব সেটা যেহেতু ইমপ্লিমেন্টেশন লেভেলে, সেক্ষেত্রে এটা ইনডেপথ জানাটা খুব একটা নেসেসারি না, বাট আপনি যদি ইনডেপথ জানতে চান আমি আপনাকে রিসোর্স দিয়ে দিব, এবং এই ইনডেপথ নলেজটা থাকলে একটা সময় এসে আপনি যেটা করতে পারবেন যে আপনি মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশন করতে পারেন। আমরা তো ইমপ্লিমেন্টেশন লেভেলে কন্ট্রিবিউশন করব, আপনি যখন মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশন করতে পারবেন, সেটা কিন্তু এই যে হাই লেভেল আমরা তো বলি Q1 বা A-স্টার কনফারেন্স, Q1 জার্নাল, এরা কিন্তু এই মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশনটাকে বেশি প্রেফার করে। সো তখন আপনার কিন্তু কোয়ালিটিফুল পাবলিকেশনের চান্স আরো বেড়ে যাবে, বাট ইট টেকস টাইম, এটা আপনার সময় লাগবে, বাট আমি আপনাকে গাইড করতে পারবো বা রিসোর্স দিয়ে দিতে পারবো, বাট এই কোর্সে আমরা এটা কভার করবো না। জি, আর কারো কোনো কোশ্চেন? ধন্যবাদ। সামিয়া সুলতানা আপু একটা কোয়েশ্চেন করতে চাচ্ছেন মনে হয়। সামিয়া সুলতানা আপু প্লিজ। সামিয়া সুলতানা আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। হ্যাঁ, আমি আসলে যদি ফুল ডেডিকেশন দিই তাহলে হচ্ছে একটা কনফারেন্স পেপার রেডি হতে কত টাইম লাগবে, মানে পাবলিশ হতে? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার আমি শুরুতে দিয়েছি যে আপনাকে আমি এই ধরনের কোনো টাইম লাইনের কমিটমেন্ট দিতে পারবো না, বাট আপনি যদি ফুল কমিটমেন্ট দেন, এবং আপনার এটা ডিপেন্ড করছে আপনার কারেন্টলি আপনার এক্সপার্টিস নলেজ কোন জায়গায় সেটার উপর। আমি ধরে নিলাম আপনি কমপ্লিট বিগিনার, যদি আপনি কমপ্লিট বিগিনার হন এবং আপনি যদি আমার এই ল্যাপটপ টোটালি ফলো করেন, তাহলে আমি আশা করব যে 5 থেকে
5 মাসের মধ্যে আপনি 5 থেকে 6 মাসের মধ্যেই আপনি হচ্ছে একটা কনফারেন্সে আপনার পেপার সাবমিট করতে পারবেন। এখন কথা হচ্ছে সাবমিট করার পরে কিন্তু সাথে সাথে আপনার এই কাজটা পাবলিশ হয়ে যাবে না। একটা কনফারেন্স পেপারে সাবমিট করার পরে একটা রিভিউ ফেজ থাকে, 1 থেকে 2 মাসের মতো একটা পিরিয়ড থাকে, যে পিরিয়ডের পরে আপনাকে হচ্ছে রিভিউয়াররা জানায় যে আপনার এই ক্ষেত্রে 2টা আউটপুট আসতে পারে, আপনার পেপারটা একসেপ্ট হতে পারে অথবা রিজেক্ট হতে পারে, অথবা আপনাকে একটা কন্ডিশন মানে রিভিউয়াররা কন্ডিশনালি একসেপ্ট করতে পারে যে এই কারেকশন গুলো করলে তোমার পেপারটা একসেপ্ট হবে। যখন আপনার পেপারটা একসেপ্ট হলো, তারপর কনফারেন্সটা একটা পার্টিকুলার ডেটে হয়, ওই ডেটে আপনি হচ্ছে ফিজিক্যালি গিয়ে প্রেজেন্ট করতে পারেন, অথবা এখন ম্যাক্সিমাম বিশেষ করে আমরা কনফারেন্স IEEE কনফারেন্স গুলো টার্গেট করবো, সো ম্যাক্সিমাম হাইব্রিড হাইব্রিড অপশনটাও রাখে, আপনি চাইলে বাসা থেকে অনলাইনেও প্রেজেন্টেশনটা দিতে পারবেন। আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন, তারপর আপনার কাজ একসেপ্ট হলে আপনাকে একটা ক্যামেরা রেডি সাবমিশন বলি এটা আমরা, যে ফাইনাল সাবমিশনটা করতে বলবে। ওই সাবমিশনটা করার পরে ওই কনফারেন্সটা পাবলিশ হতে হতে মানে একেবারে ইন্টারনেটে আসতে আসতে ডেটাবেজে অ্যাড হতে হতে আরো 4 থেকে 6 মাস সময় লাগতে পারে। তো আপনি যদি ধরেন আমি এখন কি মাস চলছে, জুলাই মাস, আমি ধরেন নভেম্বরে একটা কনফারেন্স পেপার সাবমিট করলাম, সেটা হচ্ছে রিভিউ হয়ে একসেপ্ট হয়ে জানুয়ারি নেক্সট ইয়ারের জানুয়ারিতে গিয়ে একসেপ্ট হলো, তারপরও এটা কিন্তু পাবলিশ হতে বা অনলাইনে আসতে আসতে এপ্রিল মে পর্যন্ত সময় লাগতে পারে। বাট আপনার যখন একসেপ্ট হয়ে যাবে, তখন আপনি একসেপ্ট হওয়ার পরে আপনি কিন্তু সেটা আপনার সিভিতে বা হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন যে হচ্ছে একসেপ্টেড এই কন্ডিশনটা দিয়ে এই ব্র্যাকেটে এটা লিখে, বা যদি আপনার আপনি ফাইনাল কপি দিয়ে দিচ্ছেন এখনো মানে ডেটাবেজের সাথে কানেক্ট হয়নি, তখন আপনি ইন প্রেস দিয়ে আপনি সেটাকে মেনশন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। সো আপনি যদি পুরো একেবারে পাবলিকেশন লেভেলে চিন্তা করেন, আর আপনি যদি চিন্তা করেন আমি একেবারে বিগিনার, তাহলে হয়তো সব মিলিয়ে 1 বছর লাগতে পারে, 10 মাস থেকে 1 বছর লাগতে পারে আপনার একটা কাজ পুরোপুরি পাবলিশ হতে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে একটা বিষয় অ্যাড করে দেই। আপনারা কিন্তু ধরেন এখানে ল্যাবে কন্টিনিউ মানে রিনিউয়াল যেটা, ওইটা হচ্ছে আপনাকে পেপার ম্যানুস্ক্রিপ্ট লেখা পর্যন্ত আপনাকে থাকতে হবে। এরপরে কিন্তু যখন মানে যেটা স্যার বলেছেন যে 5 থেকে 6 মাস, হ্যাঁ, এরপরে কিন্তু আপনার ল্যাবে পেমেন্ট করে আর রিনিউ বা ওইভাবে থাকতে হবে না। ওটা কিন্তু আপনি পেপারটা আপনার ম্যানুস্ক্রিপ্ট হয়ে গেছে। আই থিঙ্ক এরপর কারেকশন আসলে স্যার এটা এমনিতেই করে দিবেন, এমনিতে হেল্প করবেন। এটা তখন খুব বেশি আহামরি হয়তো কাজ থাকবে না। তো আমাদের এখানে আপনার ল্যাবে থাকতে হবে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং পর্যন্ত আর কি, ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে কনফারেন্সও কিন্তু যে স্যার যেটা বলছেন IEEE কনফারেন্স গুলো টার্গেট করবে, এন্ড এরপর আরো অনেক কনফারেন্স আই থিঙ্ক আছে যেগুলো থেকে বুক চ্যাপ্টার হয়ে কিন্তু আবার বিভিন্ন জার্নালেও যায় স্যার, রাইট? জি জি, ধন্যবাদ। শুভ দাস ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? স্যার সালাম আলাইকুম স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার আমি কারেন্টলি সিএসসি নিয়ে পড়তেছি, সেকেন্ড ইয়ার। তো স্যার আমার রিসার্চ পেপার নিয়ে তেমন একটা আইডিয়া নাই স্যার। আমি জানতে চাচ্ছিলাম যে স্যার হায়ার এডুকেশনের জন্য মাস্টার্সের মানে আমার প্ল্যান, তো স্যার মানে ইন্ডিভিজুয়াল আর স্যার গ্রুপ ওয়াইজ রিসার্চ পেপারের ক্ষেত্রে মানে হায়ার এডুকেশনে কিভাবে ইম্প্যাক্টটা পড়বে, যেমন মনে করেন গ্রুপ ওয়াইজ করলে কিভাবে মানে আমি কি কোন একটা প্রফেসরের কাছে যখন মেল করব তখন কি রিসার্চ পেপারটা মানে আমি শো করাইতে পারবো না, কারণ যেহেতু এটা গ্রুপ ওয়াইজ বা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিভাবে একটা ইম্প্যাক্ট ফেলবে স্যার আচ্ছা, সেটা। আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। কোন একটা পেপারে যে অথররা থাকেন তাদের হচ্ছে তারা কয়েকটা রোলে থাকেন। ফার্স্ট অথর থাকেন, কো অথর থাকেন। ফার্স্ট অথর বাদে বাকি যারা থাকেন তাদেরকে আমরা নর্মালি কো অথর বলে থাকি, এবং লাস্টে যিনি অথর থাকেন তাকে অনেক সময় আমরা সুপারভাইজিং অথর বলে থাকি। নর্মালি আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কাজে আসলে আমার নামটা শেষে থাকবে, যেহেতু আমি আপনাদেরকে সুপারভাইজ করছি। আপনারা যেহেতু এটা আপনাদের কাজ, আপনাদের নামটাই শুরুতে থাকবে। আপনারা 2 জন 3 জন 5 জন যে কয়জন মিলে করেন। সো যদি আমি, এবং আরেকটা অথর থাকে যেটাকে বলে হচ্ছে করেসপন্ডিং অথর, যে অথর হচ্ছে যখন সাবমিশন করে, সাবমিশনটা একজন করে, তিনি সাবমিশন করেন বা তার সাথে কনফারেন্স বা জার্নাল পাবলিশাররা যোগাযোগ করে কন্টিনিউয়াস, তাকে বলা হয় করেসপন্ডিং অথর। সো এখানে কোন একটা কাজে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে ফার্স্ট অথরকে, ধরা হয়ে থাকে যে কোন একটা কাজে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন থাকে হচ্ছে ফার্স্ট অথর। তার পরবর্তীতে যারা কো অথর থাকে তাদেরও অবশ্যই একটা রোল থাকে। তো আপনি যখন হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার যখন একটা কাজ থাকবে, সেটা যদি আপনি ফার্স্ট অথর বা সেকেন্ড অথর হিসেবে থাকেন, কো অথর হিসেবে থাকেন, দুইটাই ভ্যালু ক্রিয়েট করবে।
যদি আপনি ফার্স্ট অথর হিসেবে থাকেন তাহলে ভ্যালুটা হয়তো একটু বেশি ক্রিয়েট করবে। ফার্স্ট অথর মানে বোঝায় আপনার টোটাল কাজে আপনার কন্ট্রিবিউশনটা একটু বেশি। বাট আপনি যদি কো অথর হিসেবেও থাকেন সেটাও কিন্তু যেহেতু আপনার একটা পাবলিশড ওয়ার্ক, সো আপনি যখন মাস্টার্স এর জন্য যাবেন যে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখবে, আপনার পিএসসি লেভেলের রেজাল্ট দেখবে, প্লাস আপনার এই যে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু তারা দেখবে। সো সেখানে যদি বিএসসি লেভেল শেষে দেখা যায় আমাদের অনেক স্টুডেন্টেরই রিসার্চ ফিল্ডে আসলে তেমন কিছুই থাকে না মেনশন করার মতো। সো সেক্ষেত্রে আপনার যদি কো অথর হিসাবেও যদি এক দুটো পাবলিকেশন থাকে, ভালো পাবলিকেশন থাকে, সেটাও কিন্তু আপনাকে অনেক ভালো একটা বুস্ট দিবে, বাকি অনেক ক্যান্ডিডেটের চেয়ে আপনাকে ভালো একটা বুস্ট দিবে, আপনার প্রোফাইলকে অনেক বেশি স্ট্রং করে তুলবে। আশা করি আপনার কোশ্চেনের উত্তর পেয়েছেন। হ্যাঁ স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার। আসান হক। জি ভাই, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রিসার্চ বাড়ির একটা ভালো প্ল্যাটফর্মের জন্য। আমি হচ্ছে আসানুল। আমি আমি অনার্স মাস্টার্স করেছি বাংলাদেশে, আমি আমেরিকাতে আছি এখন। সো আমার কয়েকটা কোশ্চিন আছে ভাইয়া, কয়েকটা না অ্যাকচুয়ালি একটা কোশ্চিন আছে আর কি। সেটা আমি তো ভাইয়া হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স। সো আমি অনার্স মাস্টার্স বাংলাদেশে স্ট্যাটিস্টিক্সই করছি, আমি আমেরিকাতেও এখানে আসছি স্ট্যাটিস্টিক্সই। সো এখন হচ্ছে ভাইয়া আমার আমার পার্সোনাল ইচ্ছা হচ্ছে ভাইয়া স্ট্যাটিস্টিক্স অন মেশিন লার্নিং বা আপনার এআই বলেন, সেটা হচ্ছে আপনার হেলথ কেয়ার, এটা একটা আমার ইন্টারেস্ট আছে আর কি। সো আমি আমি এখানে জয়েন করছি আর কি। সো আমার জন্য এটা আসলে কতটুকু অ্যালাইন আমি হবে আর কি, সেটা যদি আপনি একটু বলতেন আর কি। মেশিন লার্নিং ডিসিপ্লিনটা, সেই ডিসিপ্লিনটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি সেক্টর, যেখানে মেশিন লার্নিং এ আসলে কম্পিউটার সায়েন্স থেকে অনেক কিছু এসেছে, ম্যাথমেটিক্স থেকে এসেছে, কোর স্ট্যাটিস্টিক্স থেকে এসেছে, তারপর হচ্ছে আপনার যে প্রোগ্রামিং থেকে অনেক কিছু আছে। সো মেশিন লার্নিং বা এআই মেশিন লার্নিংটা হচ্ছে এআই এর একটা সাবসেকশন। এআই একটা ব্রডার সেকশন বা ব্রডার টপিক, সেটার ভেতর একটা সাব টপিক হচ্ছে মেশিন লার্নিং। সো এই আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আসলে এই মেশিন লার্নিং এর সাথে খুবই ক্লোজলি অ্যালাইন্ড আমি বলবো। স্ট্যাটিস্টিক্স এর অনেক কিছু, বিশেষ করে মেশিন লার্নিং যে মডেলগুলো, সেগুলোর ব্যাকএন্ড কিন্তু আসলে ম্যাক্সিমাম মডেলের ব্যাকএন্ডটা বা থিওরিটিক্যাল নলেজটা এসেছে স্ট্যাটিস্টিক্স থেকে। সো আপনার জন্য যারা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স করে তারা সবাই কিন্তু এআই বা এমএল রিলেটেড কোর্স গুলো করে থাকে। সো আমি যদি বলি আপনার রিলেভেন্স এক্ষেত্রে খুবই বেশি, এবং অনেক ক্ষেত্রে আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেও অ্যাডভান্টেজ পাবেন কিছু ক্ষেত্রে, বিশেষ করে যখন কোর মডেলের যে আমি যে একটু আগে কথা বলেছিলাম যে মেথোডোলজিক্যাল যে কন্ট্রিবিউশন, সেটা করার ক্ষেত্রে কিন্তু আপনি অন্যদের চেয়ে আরো বেশি অ্যাডভান্টেজ পাবেন, কারণ আপনি মেশিনের কোর ইন্টারনাল কাজগুলো অনেকের চেয়ে অনেক ভালো বুঝবেন। সো সেদিক থেকে অ্যালাইন করলে আমি বলতে পারি যে আপনার সেক্টরটা খুবই অ্যালাইন্ড। এবং আরেকটা কথা বলতে চাই যে মেশিন লার্নিং বা এআই এটা কিন্তু এখন যেহেতু অনেক সেক্টরে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, অনেক নন আইটি সেক্টরের লোকজনও কিন্তু এসে পাইথন শিখছে, মেশিন লার্নিং শিখছে বা এআই রিলেটেড কাজগুলো কিন্তু শিখছে। এবং আমি নিজে যখন আমার মাস্টার্স করতে ডেটা সায়েন্সে মাস্টার্স করতে যাই, আমার ডেটা সায়েন্সেও কিন্তু মাল্টিপল ডিসিপ্লিন থেকে লোক এসেছে। এখানে ত্রিপলি থেকে লোক ছিল, নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে লোক ছিল, অনেক লোক ছিল হয়তো তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছে, তারা এখন ডেটা সায়েন্স শিখতে যাচ্ছে। সো ডেটা সায়েন্সও কিন্তু আমরা এই মেশিন লার্নিং, এআই এই জিনিসগুলো শিখিয়ে থাকি। সো জিনিসটা এমন না যে হচ্ছে আপনার কোর আইটির নলেজ দরকার আপনার এই জিনিসগুলো শেখার জন্য, বাট আমরা কেন এই কোর্সে একটা প্রিরিকুইজিট বলছি বেসিক প্রোগ্রামিং নলেজ, কারণ হচ্ছে আমাদের লেন্থটার কারণে, টাইমের কনস্ট্যান্টের কারণে। যেহেতু 6 মাস, আমি শুরুতে বলেছি রিসার্চের পার্সপেক্টিভ থেকে 6 মাস খুব একটা বড় সময় না। সো যেহেতু আমাদের একটা টাইম কনস্ট্যান্ট আছে, এজন্য আমরা বলেছি যে আপনাদের একটা যদি হচ্ছে একটা বেসিক প্রোগ্রামিং নলেজ থাকে তাহলে সেটা হেল্পফুল হবে। আমার তো ভাইয়া হচ্ছে আপনার আমরা তো স্ট্যাটিস্টিক্স এ নরমালি হচ্ছে আমাদের আরে বা স্টার্টাতে আরে বেশি কাজ করছি আর কি, আরে এখনো কাজ করছি আমি। আর পাইথনের কাজগুলো প্রায় সিমিলার, কিন্তু পাইথনটা হচ্ছে আমি ওইভাবে আসলে আমাদের মিয়ামি ইউনিভার্সিটি একটা কোর্স করাইছিল আপনার, ইটস লাইক পাইথনে কিছু ভেরি সিম্পল, আপনার ভেরি বেসিক আপনার। আমি ওইভাবে আসলে জানি না, ঠিক আছে, বাট আরটা আমি ভালো পারি, বিকজ আমি অনেক অ্যাডভান্স লেভেলেও কাজ করছি আর কি। আরে যেহেতু আপনি আর এর কাজ পারেন, পাইথনও আপনার কাছে, পাইথনটা আমরা বেশি প্রেফার করি কারণ পাইথনের কিছু মেশিন লার্নিং, সাইকিট লার্নিং, আমার ইচ্ছা আছে আসলে শেখার। পাইথন কিছু লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে মেশিন লার্নিং এর জন্য খুবই ইউজফুল।
বাট আচ্ছা আচ্ছা কোর রিসার্চার দ্বারা তারা কিন্তু আর্ট দিয়ে কাজ করে থাকে। জি তো ভাই আপনি যেহেতু আচ্ছা আর পারেন, পাইথন আপনার কাছে খুবই ইজি লাগবে, এই আচ্ছা ব্যাপারে আচ্ছা কোনো আচ্ছা সন্দেহ আচ্ছা 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 নেই। আর কারো আচ্ছা কোনো কোশ্চেন? ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। আঞ্জুমান বেগম আপু, আপনি হয়তো কিছু কোয়েশ্চেন আছে বলবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে আমার কথা? জি জি শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে এই 6 মাসে যে ক্লাসটা হবে এটা কি কমপ্লিটলি অনলাইন নাকি এখানে ফিজিক্যালি গিয়ে কাজ করার কোনো এটা ব্যাপার আছে? কমপ্লিটলি অনলাইন। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ মোটামুটি 0, তারা কি এই ক্লাসে জয়েন করে আসলে কোনো লাভ হবে, না তাদেরকে আলাদা করে আগে প্রোগ্রামিংটা শিখে আসতে হবে, মানে ফাউন্ডেশন কোর্সটা কি, মানে যা শেখার জন্য? আচ্ছা, তারা আমার কোর্সে জয়েন করতে পারবে, বাট আমি বলবো যে তাদেরকে একটু বেশি এফোর্ট দিতে হবে। ঠিক আছে, আপনার হচ্ছে বাকিদের চেয়ে যদি একটু বেশি এফোর্ট দেওয়ার জন্য আপনার মেন্টালিটি থাকে, তাহলে আপনি ক্যাচ আপ করতে পারবেন, আমি আশা করি। মানে টাস্কগুলো তো থাকবে নিশ্চয়ই পাইথন রিলেটেড, আপনি হ্যাঁ, তো পাইথন বললেন। রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো পাইথনের আমার বেসিকটা শিখতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। আমি নিজেও পাইথনের বেশ কিছু সময় কিছু কোর্স নিয়েছিলাম। আমি হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে, আমি অ্যামাজন অস্ট্রেলিয়া থেকেও একটা পাইথনের কোর্স নিয়েছিলাম। ওইখানেও হচ্ছে অনেক মানে ইভেন অনেক হচ্ছে বয়স্ক লোকজনও কিন্তু এই পাইথনটা শিখেছে, অনেক নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক লোক কিন্তু পাইথন খুবই মানে কম্পারেটিভলি ইজিয়ার একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সো সেদিক থেকে বলতে গেলে আপনি যদি সময় দেন তাহলে হচ্ছে আপনি ক্যাচ আপ করতে পারবেন আশা করি। পাইথন কি আলাদাভাবে শেখানোর কোনো অপরচুনিটি আছে আপনাদের আমরা কাছে? বেসিক কিছু কাজ দেখাবো, যে বেসিকটুকু খুবই রিলেটেড আমাদের কাজের সাথে। সো ওই বেসিকটুকু জানলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন, এবং কাজ করতে করতে আসলে শিখতে পারবেন। বাট যেহেতু এই কোর্সটা রিসার্চ ফোকাস, সো এখানে এটাকে কোর পাইথন কোর্স আমি বলবো না। তো আমি বলবো না যে আপনাকে ধরে ধরে পাইথনের সব জিনিস দেখাবো, বাট বেসিক কিছু জিনিস আমি দেখাবো যেটা আমার ইমপ্লিমেন্টেশনের জন্য কাজে লাগবে, এবং এই বেসিক জিনিসগুলো আপনি যদি ক্যাচ করতে পারেন তাহলে মোটামুটি আপনি কাজ করতে পারবেন। আপু, আমি ধন্যবাদ আরেকটা ভাইয়া। বিষয় অ্যাড করি ওনার সাথে। ফার্স্ট অফ অল, আপনি যদি পাইথনের মানে বেসিক প্রোগ্রামের জন্য আলাদা কোনো ইয়া চান, তাহলে হয়তো আমরা হেল্প করতে পারবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, এমনি তো স্যার যেটা বললেন এখানে, উনি কিন্তু পাইথনের বেসিক জিনিসগুলো বলবেন এবং খুব ইজি। আর এখানে একটা বিষয় যে পাইথনে বা কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে অনেক কিছু, অনেক বাস্ট, অনেক লাইব্রেরি থাকে, আসলে সবকিছু হয়তো আপনার রিসার্চের জন্য প্রয়োজনও হবে না। যদিও আপনি বেসিক প্রোগ্রামিং এর জন্য কোর্স প্রয়োজন হয়, আমাদের একটা পার্টনার অর্গানাইজেশন আছে, ওখানে হচ্ছে আপনার পাইথনের বেসিক প্রোগ্রামিং কোর্স এন্ড অফার করে। তো আমরা এটা তো ওনার সাথে আপনার কানেক্ট করাই দিতে পারবো। আপনি যদি পাইথনের বেসিক কোর্স করতে চান সেটা ওখানে করতে পারেন। আর ধন্যবাদ ভাইয়া। আরেকটা বিষয় আমি বলবো, অনেকে বেসিক প্রোগ্রামিং জানেন, এখন অনেকেই চিন্তা করতে হবে যে আমি তাহলে এখন লাইভে জয়েন করবো না, আমি আগে অন্য কিছু শেষ করে নিই। সো একটা বিষয় দেখা যায়, যখন অন্য কিছু আগে থেকে মানে বাইরে থেকে বা আগে শিখে আসি, তখন দেখা যায় যে ফেসটা থাকে না, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে করলাম, বাট দেখা গেলো এটা শেষই করতে হবে। কিন্তু আপনি যখন কাজ করতে করতে শিখবেন, তখন কিন্তু এটা আপনি ফার্স্ট অফ অল একজন সুপারভাইজারের ট্র্যাকিং এ আছেন, উনি আপনার কিন্তু আপডেট নিবে উইকলি যে হ্যাঁ আপনার কি অবস্থা, কতদূর হয়েছে, হ্যাঁ একটা ট্র্যাকিং এ থাকলেন। আর সাথে ওনার প্রবলেম ফেস করলে আপনি কিন্তু ওনার কাছ থেকে একটা হেল্প নিতে পারতেন, অ্যাসিস্ট নিতে পারতেন। সাথে এখানে কিন্তু আপনার সাথে আরো অনেক রিসার্চ মেটরা আছে, ওনাদের থেকে হেল্প নিতে পারলেন। ঠিক আছে, সো কাজ করতে করতে কিন্তু শেখা হয়ে যায় আর কি সবকিছু। সো এই জায়গাতে আমি বলবো, এটা আমি বলছি না যে মানে ল্যাবে জয়েন করার জন্য, এটা জাস্ট বেসিক অ্যাজ ইউজুয়াল যেটা প্রুভেন সিস্টেম, ওইটাই অন আপনাদের। দ্যাট নোট আমি একটু অ্যাড করি, আপনি যখন মানে এখানে যারা কাজ করছেন তাদের সাথে যখন একটা গ্রুপের সাথে কাজ করবেন, আপনি যখন দেখবেন গ্রুপের বাকিরা ভালো ভালো কাজ করছে, তখন কিন্তু আপনি পার্সোনালি আপনি নিজেও মোটিভেটেড হবেন যে না, আমারও তো কাজ শিখলে আমিও ওদের মতো কাজ করতে পারবো, বা কাজ শেখা দরকার। তো এই মোটিভেশনটাও কিন্তু আপনি পাবেন। আপনার হয়তোবা আপনার উপর একটু প্রেশার বেশি পড়বে, আপনার টাইম একটু বেশি দেওয়া লাগবে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং অনেক সময় আমরা দেখি কি যে পরীক্ষার আগের রাত ছাড়া ভালো পড়া হয় না। সো এরকম কিন্তু আপনি যখন একটা গোল সেট করে রাখবেন, এবং আপনি যখন নিজের মাইন্ডে ডিটারমিন থাকবেন যে না, আমাকে যে কোনো ভাবে হোক বাই হুক অ্যান্ড ক্রুক আমাকে এখান থেকে একটা আউটপুট 6 মাসে আউটপুট বের করতেই হবে,
তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি আরো মোটিভেটেড ফিল করছেন, রাদার দেন আপনি যদি বলেন যে না, আপনি নিজেকে যদি নিজে স্লো করে দেন যে না আমি আরো 3 মাস সময় নিব বেসিক শেখার জন্য, আরো 3 মাস সময় নিব, তখন কিন্তু আপনি আসলে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। আপনাকে আলটিমেটলি যদি এই সেক্টরে থাকতে হয় কাজগুলো শিখতে হবে। কত দ্রুত আপনি শিখতে পারবেন সেটা নির্ভর করছে আপনি আপনাকে কত বেশি পুশ করতে পারছেন। ঠিক আছে, আমাদের হিউম্যান অ্যাজ এ হিউম্যান আমাদের লিমিট কিন্তু অনেক বেশি, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যখন আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজেকে পুশ করি তখন কিন্তু আমরা অনেক বেশি কিছু শিখতে পারি বা অ্যাচিভ করতে পারি, যেটা হয়তো একসময় আমরা বিশ্বাসও করতে পারতাম। জি ধন্যবাদ। সামিয়া সুলতানা আপু, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কি আরেকটা কোশ্চেন আছে? জি ভাইয়া, জি ভাইয়া। আমি অ্যাকচুয়ালি আস্ক করতে চাচ্ছিলাম যে আপনাদের যে অথরশিপটা, এই অথর আর কো অথর এটা কিভাবে ডিসাইড করেন? আমি আসলে বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব, তো আমার হচ্ছে ফেব্রুয়ারি থেকে অ্যাডমিশনের টেস্ট দিতে হবে, এই আচ্ছা, জন্য আর কি। হ্যাঁ স্যার অলরেডি এটা বলেছেন, ওই যে কিছুক্ষণ আগে যে শুভ দাস ভাই হয়তো একটা কোশ্চেন করেছিলেন যে পেপারে কত থাকলে সেটা হায়ার স্টাডি তে ইয়া করে কিনা, তখন কিন্তু উনি বলেছেন এখানে ফার্স্ট অথর মিন্স যে কন্ট্রিবিউশন বেশি, কতর মানে তারা অবশ্যই কাজ করেছেন বাট হয়তো কন্ট্রিবিউশন একটু কম। সো দ্যাট মিন্স এখানে কন্ট্রিবিউশনের বেসিসেই কিন্তু অথর কতর গুলো সিলেক্ট করা হয়। তো এখানে এমন না যে কতর মানে যে একদম ভ্যালুলেস, এটা কিন্তু না। আমাদের অনেকের কয়েকটা কনফিউশন থেকে থাকে, আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই। ফার্স্ট অফ অল, একটা অনেক বড় কোয়ালিটি রিসার্চ যদি হয়, সে মানে আপনি ধরে সেই কোয়ালিটি রিসার্চের কতর হওয়া আবার একটা বেসিক কাজের অতর হওয়াতে কিন্তু আই থিঙ্ক অনেক কোয়ালিটিফুল কাজের অতরের ভ্যালু বেশি হবে। আপনার এখানে রিসার্চের কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড আরেকটা বিষয়, সো আমি আশা করি বুঝতে পারছি যে এখানে কিন্তু কন্ট্রিবিউশনের বেসিসেই অথরশিপটা সিরিয়ালাইজ করা হবে, লাইক রাইট তানজিম ভাই? জি জি, এখানে হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কার কন্ট্রিবিউশন কত ছিল, কি ছিল, বা কে কয় নাম্বার অথর নিবে। আর এখানে যদি আপনি নিজে আপনি মনে করেন যে না আমার হচ্ছে আমি হায়ার স্টাডিজ এর জন্য যাবো, আমি চাচ্ছি ফার্স্ট অথর থাকবে, সেক্ষেত্রে আপনি নিজে মোস্ট অফ দা কন্ট্রিবিউশন করে একটা কাজ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি মানে এখানে হচ্ছে যাদের সাথে কন্ট্রিবিউট করলেন পাশাপাশি আপনি নিজে অন্য একটা প্রজেক্ট নিজে থেকে একা একা করলেন, সেখানে আমি হয়তো আপনাকে সুপারভাইজ করলাম, আপনি ফার্স্ট অথর থেকে আমাকে সুপারভাইজার রেখে আপনি নিজে একাও সাবমিট করতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনার কাজ করার কোয়ালিটির উপর, আপনি কতটুকু কাজ করতে পারেন। তো আপনি যদি ফার্স্ট অথর থাকতে চান অবশ্যই আপনাকে কন্ট্রিবিউশনটা বেশি থাকতে হবে। এখানে এমন কোনো মানে কিছু হবে না যে আমাকে ফার্স্ট অথর দেন, আমাকে সেকেন্ড অথর দেন, এগুলা চুজ করা হবে আপনার কন্ট্রিবিউশনের উপর বেস করবে। এবং আপনারা যখন কাজ করবেন আমাদের কাছে ট্র্যাক থাকবে, আমি নিজেও জানবো, আপনাদের কাজ সম্পর্কে অবগত থাকবো, আপনারা নিজেরাও জানবেন। সো আমরা এখানে ইথিক্যাল প্র্যাকটিসটা ফলো করবো। এখানে ইথিক্যাল প্র্যাকটিস কি বলে, যার কন্ট্রিবিউশন বেশি তারই ফার্স্ট অথর থাকা উচিত, রাইট? এবং আমি কিন্তু নিজেও বলেছি যে আমি কিন্তু সবগুলো যে কাজগুলোই হবে আমি কিন্তু লাস্ট অথর থাকবো, আমি সবগুলোতেই সুপারভাইজিং অথর বা লাস্ট অথর থাকবো। কেন লাস্ট অথর? কারণ কাজটা মেনলি আপনাদের, সো আপনারা থাকবেন শুরুতে, আমি আপনাদের সুপারভাইজ করেছি, কাজ যেহেতু আপনারা করেছেন আপনারা আমার আগে থাকবেন। এটা হচ্ছে ইথিক্যাল প্র্যাকটিস এবং আমরা এটাই এখানে ফলো করি। এক্স্যাক্টলি। আরেকটা কাজ আপনারা আরেকটা টেকনিক খাটাতে পারেন যদি অ্যাভেলেবল টাইম থাকে, সেটা হচ্ছে যদি 3 জনের বা 2-3 জনের গ্রুপ করেন, তিনটা হয়তো আপনারা প্রজেক্ট করলেন, একটাতে একজনকে অথর রাখলেন, আরেকটা আর দুজন কৌতুক থাকলো, আরেকটাতে আরেকজন অথর থাকলেন, বাকি অন্যজন কৌতুক থাকলো। এইভাবে কিন্তু আমরা টেকনিক্যালি হয়তো মানে যদি প্রয়োজন হয় যে একসাথে মানে গ্রুপে যখন কাজ করবেন আর কি, এই কনফিউশন গুলো আসলে আপনারা যখন কাজ করা শুরু করবেন, কিছু কয়েকদিন কাজ করলে বা 1-2টা কাজ করলে আপনাদের এই কনফিউশন গুলা আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা তো বিভিন্ন ডোমেন থেকে বিভিন্ন, যেমন দেখা যায় হেলথ কেয়ারে আমরা অনেক সময় হেলথ কেয়ারের এক্সপার্টিস ডোমেনের সাথে কোলাবোরেট করি। কিছু কাজ থাকে ভালো কাজে দেখবেন যে আমরা হয়তো হেলথ রিলেটেড যে বিষয়গুলো সেগুলোতে আমরা এক্সপার্টিস না, তখন আমরা হেলথ কেয়ার থেকে একদম ডোমেন এক্সপার্টকে নিয়ে আসি। সো আমরা যখন কাজ করি দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে আমরা হচ্ছে মানুষজনের সাথে কন্ট্রিবিউট করি, কোলাবোরেট করি, সেই জিনিসগুলো আসলে ন্যাচারালি ওইভাবেই ঠিক হয়ে যায়। কাজ করতে করতে ওইভাবেই ঠিক হয়ে যায় যে কে ফার্স্ট অথর হবে, কে সেকেন্ড অথর হবে, ওগুলা হচ্ছে আসলে সিস্টেমেটিক ওয়েতে জিনিসগুলো ডিসাইড হয়ে যায়। তো আপনারা যখন কাজ করতে থাকবেন আস্তে আস্তে বুঝে যাবেন আর
যে কার কোন জায়গায় কি রোল ছিল, কার কোন প্লেসটা থাকা উচিত। এবং এখানে আমি যেটা বলেছি, আবারও বলছি যে আমরা এখানে ইথিক্যাল প্র্যাকটিসটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিব, কারণ আপনারা একটা স্কলারি কাজ করছেন, রিসার্চ, সেক্ষেত্রে আপনার যদি ইথিক্সই ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার আলটিমেটলি এই কাজের কোনো ভ্যালু থাকবে না। সো আমরা ইথিক্যাল প্র্যাকটিসটাই ফলো করবো। ইথিক্যাল প্র্যাকটিস হচ্ছে যার কন্ট্রিবিউশন বেশি সে আগে থাকবে বা তার পজিশনটা উপরে থাকবে। আর কারো কোনো কোশ্চেন? স্যার, আমি আসলে র ডাটা কালেক্ট করছি অলরেডি, আমার ভার্সিটির ফাইনাল প্রজেক্ট জমা দিতে হবে, তো তো এই জন্য আর কি আমি হচ্ছে আর কি ওকরা নিয়ে কাজ করছি। তো ওই ক্ষেত্রে কি আপনি এখন মানে আমি যদি একাই তো আসলে এটা নিয়ে পেপার লিখবো, তো এই ক্ষেত্রে আপনি হেল্প করতে পারবেন? আচ্ছা, মানে এক্ষেত্রে আলাদা পাবলিকেশনের জন্য আপনি যে একাডেমিক পাবলিকেশনটা করবেন, সেক্ষেত্রে আপনার ইনস্টিটিউট অবভিয়াসলি আপনাকে একদম সুপারভাইজার অ্যাসাইন করে দিয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো আপনি যখন তো আপনার আছে। থিসিস বুকটা লিখবেন, থিসিস বুকে আপনার সুপারভাইজারের নাম থাকবে, আপনার নাম থাকবে। সেক্ষেত্রে আমি হয়তো আপনাকে হেল্প করবো থিসিস বুকে, বাট সেক্ষেত্রে যেহেতু এটা আপনার একাডেমিক কাজ, সেক্ষেত্রে হয়তো আমার নাম থাকবে না। বাট আপনি যদি কোনো পাবলিকেশনে দেন, সেক্ষেত্রে পাবলিকেশনে কিন্তু আপনি মানে চাইলে এটা হচ্ছে অবশ্যই আপনার সুপারভাইজারের কনসার্ন নিতে হবে। যে কোনো একটা জিনিস বলে রাখি, যে কোনো কাজে আপনি যখন কাউকে ইনক্লুড করবেন, অবশ্যই যে কোনো প্রফেসর হোক, যেই হোক, ইভেন আমাকেও যখন কোনো একটা কাজে ইনক্লুড করবেন, অবশ্যই যে কোনো কাজে যে কাউকে ইনক্লুড করার আগে তার পারমিশন নিয়ে নিতে হবে, যে আপনাকে আমি অমুক, এটা হচ্ছে আমার কাজ, অমুক কাজে আমি আপনার নাম দিচ্ছি। কারো পারমিশন ছাড়া তার নাম ইনক্লুড করা কোনো কিছুতে, সেটাও কিন্তু এই রিসার্চ ফিল্ডে একটা অপরাধ হিসাবে, আমি বলবো অপরাধ হিসাবেই ধরা হয়। সো এক্ষেত্রে আপনি যখন আপনার একাডেমিক কাজ করবেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাসাইন্ড সুপারভাইজার আছে তার সাথে কথা বলে আপনি ওই জিনিসটা ঠিক করে নিতে পারেন, যে হচ্ছে কোনো পাবলিকেশনে আমার নাম দিবেন কিনা। বাট আপনার যে থিসিস বুক থাকবে সেখানে আমার নাম থাকবে না যদিও, বাট যেহেতু আপনি এই কোর্সটা করছেন, আমার হেল্প নেওয়ার জন্যই তো কোর্সটা করছেন, সো আমি আপনাকে এই ক্ষেত্রে সর্বোচ্চ হেল্প করব। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিথিং? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটু পরে জয়েন করছি, মানে আসলে নেক্সট স্টেপটা কি এটা একটু জানতে চাচ্ছিলাম। আর আসলে টাইম ফ্রেম যেটা 6 মাস বলা হচ্ছে, এটা কি মানে শুধুমাত্র রিসার্চ নিয়ে কাজ করা হবে, নাকি পাবলিকেশন বা এই সাইটগুলো সহ কমপ্লিট করা হবে? আচ্ছা, আপনি ভাই আপনি কি ল্যাবে জয়েন করেছেন নাকি এক্সপ্লোর করছেন? সরি, আপনি কি ল্যাবে অলরেডি এনরোলড নাকি এক্সপ্লোর করার জন্য? এক্সপ্লোর করার জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল 6 মাস যেটা, ফার্স্ট অফ অল আপনি যদি এই কমপ্লিট করতে চান, অবশ্যই তো ল্যাবে জয়েন করতে হবে, এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। অ্যান্ড ল্যাবে জয়েন করার পর সেকেন্ড স্টেপ হবে সুপারভাইজার স্যার হয়তো আপনাদেরকে নেক্সট হয়তো গুগল ফর্ম দিবে বা কোনো হয়তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস হবে। নেক্সট সেশনে হয়তো লাইভ সেশনে আপনাদের সবার সাথে যার যার ব্যাকগ্রাউন্ড অনুসারে ইয়া করবেন এবং সেশন নিবেন। উনি যেটা বলেছিলেন এখানে, উনি তিনটা ওনার পুরো 6 মাসের ইয়াটাকে তিনটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে রিসার্চ ফাউন্ডেশন, এরপরে হচ্ছে মেশিন লার্নিং এন্ড এআই মডেল গুলার উপর উনি কাজ করাবেন, এরপর রিসার্চ টুলস যে পেপার ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এর জন্য যেটা ওইটা। সো ফার্স্টে কিন্তু আপনাদের রিসার্চ গুলো শেখানো হবে, রিসার্চ ফাউন্ডেশন কিভাবে রিসার্চ পড়তে হয়, কিভাবে রিসার্চ পেপার পড়ে রিসার্চ কে ফাইন্ড আউট করে টপিক সিলেকশন, হ্যাঁ, এগুলো শেখাবেন। এরপর এগুলোর উপর কিন্তু আপনাদের টাস্ক দেওয়া হবে, আপনারা সেগুলা করবেন। হ্যাঁ, আপনারা সেগুলা করে সুপারভাইজারকে সাবমিট করবেন, উনি রিভিউ করবে, আপনাদেরকে ফিডব্যাক দিবে ইমপ্রুভমেন্টের জন্য। এইভাবে করে করে পেপারের কি মানে শিখতে শিখতে কাজ হবে, কাজ করতে করতে পেপারের কাজটা আগাই যাবে। এটা এমন না যে শুধু প্রথমে শিখে গেলাম তারপরে পরে গিয়ে আমরা পেপার করলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। আর এখানে প্রত্যেকটা লার্নিংস হবে কিন্তু আপনার পেপারের সাথে রিলেটেড, মানে আপনারা যখন পেপার পড়বেন তখন কিন্তু স্যারই আপনাদেরকে পেপার গুলা কোত্থেকে নিবেন, কোন ফিল্ডে নিবেন, এগুলা উনি দেখাই দিবেন। এগুলো কিন্তু আপনারা আলটিমেট যে পাবলিকেশনে যাবেন ওইটার সাথে অ্যালাইন্ড হয়েই, অর্থাৎ শিখতে শিখতে কাজ হবে এবং কাজ করতে করতে পেপারের প্রগ্রেসটা আগায় যাবে, যেটা আনুমানিক 6 মাস লাগবে। স্যার এটা 6 মাসের জন্য বলে দিয়েছে, আমরা যেটা বলে থাকি 6 মাস, এটা কিন্তু ফিক্সড, আগেও হতে পারে অনেকের, আবার অনেকের একটু বেশি সময় লাগতে পারে। ডিপেন্ডস অন আপনি কেমন সময় দিচ্ছেন এন্ড আপনি অন টাইমে সেশন গুলো করছেন কিনা, স্যার যে টাস্ক অ্যাসাইনমেন্ট গুলো করছেন কিনা, হ্যাঁ,
তারপর আপনার যে রিসার্চটা সেটা কমপ্লেক্সিটির উপর হয়তো কিন্তু ডিপেন্ড করবে, রাইট? আপনারা যেটা রিসার্চ করতেছেন এটা তো ধরেন একটা আউটপুট যে বের করবেন, এই আউটপুটটা মডেল যখন রান করবেন, মডেলে কিন্তু একবার রান করলাম হুট করে হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। মডেলে দেখবেন আপনার ডাটাতে প্রবলেম পাচ্ছেন, ডাটা ইমপ্রুভমেন্ট করতে হচ্ছে, এগুলা তো এক্সাক্ট বলা যায় না কোন দিন ক্লিক করে ফাইনালাইজড হবে। সো এটা আমরা এভারেজ 5 থেকে 6 মাস বলি। এটা আর্লিও হইতে পারে, যারা এক্সপেরিয়েন্স তাদের জন্য আর্লিও হইতে পারে। যেমন যারা এক্সপেরিয়েন্স তাদের তো ফাউন্ডেশন গুলো আই থিঙ্ক লাগবে না, স্যার ডিরেক্ট হয়তো কাজে চলে যেতে পারে, এরকম হইতে পারে। আর বিগিনারদের তারা তো কাজ শিখতে হবে। হ্যাঁ, সো এটা ভেরিয়েবল আর কি। আচ্ছা, আই আরেকটা থিঙ্ক তো আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, জি থ্যাংক ইউ। বলেন। আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমি বিশেষ করে স্যারকে ক্লিয়ার করতে চাই, যেহেতু এই ফিল্ডে আছেন। আমাদের যে এর আগে হয়তো প্রশ্নগুলো আসছে কিনা আমি জানি না, আমি একটু দেরিতে জয়েন করছি। এটা হলো যে এআই এর ইয়ার কারণে আমরা যে ধরনের কাজ শিখতে চাচ্ছি, এটার আসলে প্রভাবটা কেমন পড়বে, এক নম্বর। দ্বিতীয়ত, আপনাদের ল্যাবে জয়েন করার ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে? ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথম কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, রিকোয়ারমেন্টের অ্যান্সারটা মনে হয় ভাইয়া দিলে ভালো হয়। সো এআই বা এমএল এটা আসলে কি কাজে লাগবে সেটা আসলে আমি শুরুতেই, যখন আমরা ইন্ট্রোডাকশন ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এমএলটা, মেশিন লার্নিংটা এখন এত বেশি ফিল্ডে ইন্টিগ্রেটেড হয়ে গেছে যে ফিউচারে আমরা আশা করতেই পারি যে মেশিন লার্নিং একটা বড় রোল প্লে করবে। যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই হয়তো মেশিন লার্নিং এক্সপার্ট আমাদের প্রয়োজন হবে। এআই রিলেভেন্ট টুলস গুলো এখন হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোর সাথে, এটা একাডেমিক্সে বলেন, ইন্ডাস্ট্রিতে বলেন, ওয়ার্কফ্লোর সাথে এমন ভাবে ইন্টিগ্রেট হয়ে গেছে যে এআই এক্সপার্ট বা টুলস গুলোর এক্সপার্টিজের চাহিদা কিন্তু দিন দিন বাড়বে। এবং আমাদের যারা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে, আমার সাথে যারা কলিগ বা হচ্ছে বড় ভাই যারা আছে, অনেকে কিন্তু ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে। তারা হচ্ছে এমএল নিয়ে বা এআই নিয়ে কাজ করে, অনেকে হচ্ছে আপনার হেলথ কেয়ার রিলেটেড বিভিন্ন ডোমেনে কাজ করছে, ইকোনমিক্স রিলেভেন্ট ডিপার্টমেন্টে কাজ করছে, যেখানে হচ্ছে তারা তাদের ডিপার্টমেন্টের রিসার্চে তাদের হয়তো এআই বা এমএল এর কাজ ইন্টিগ্রেট আছে, সেখানে লোক লাগবে। তারা কিন্তু এসব ফিল্ডে আপনি ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। তো আমি আপনাকে বলতে পারি যে আপনি যদি মেশিন লার্নিং শিখেন বা এআই শিখেন এবং এই বিষয়ে এক্সপার্ট হন, আপনার ফিল্ডটা আসলে অনেক এক্সপান্ড হয়ে যাবে। এখন ইন ফিউচার এটা কতটুকু ডিমান্ডেবল থাকবে, আমরা যেই ট্র্যাক করছি, মানে আমরা আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী ডেটা সায়েন্সকে যেমন বলা হয় যে 21st সেঞ্চুরির সবচেয়ে ডিমান্ডেবল জব বলা হয় ডেটা সায়েন্সকে বা ডেটা সায়েন্টিস্টকে। সো আমরা প্রেডিক্ট করতে পারি যে এআই বা এমএল অ্যাটলিস্ট আরো কয়েক যুগ এটার রিলেভেন্স কমবে না, বরং এক্সপোনেনশিয়াল হারে বাড়বে। তো আপনার ক্যারিয়ারের দিক থেকে আপনার হচ্ছে এই ক্যারিয়ার চুজ করাটা, আমি বলবো না যে আমি কাউকে এই জন্য এআই বা এমএল ফিল্ডে আসতে বলি না, কারণ হচ্ছে এই ফিল্ডটা প্রমিজিং। আমি আপনাকে তখনই আসতে বলবো যদি দুইটা জিনিস, এক হচ্ছে আপনার এই ফিল্ডটা ভালো লাগে, কারণ আপনার যদি কোনো একটা কাজ ভালো না লাগে, আপনি যদি এনজয় না করেন, আপনি কিন্তু হায়ার স্টাডিজে এটাতে কন্টিনিউ করতে পারবেন। আর দুই হচ্ছে আপনার যদি, যেহেতু এটা একটা অ্যাডভান্স ফিল্ড, রেগুলার হচ্ছে এখানে টেকনোলজি আপডেট হচ্ছে, টুল আপডেট হচ্ছে, আমাদের প্রচুর সময় দেওয়া লাগছে। সো আপনার যদি ওই ডেডিকেশন লেভেল থাকে এবং আপনার যদি ইন্টারেস্ট পান আপনি এই কাজে, অবশ্যই আপনার জন্য ব্রাইট ফিউচার অপেক্ষা করছে। জি ভাইয়া, এন্ড অলসো আপনি আরেকটা যেটা রিকোয়ারমেন্ট, একটা প্রি রিকুইজিট যদি বুঝিয়ে থাকেন, তাহলে হয়তো স্যার যেটা বলেছেন বেসিক প্রোগ্রামিং নলেজ যদি থাকে তাইলেই এনাফ। স্যার হচ্ছে পাইথন মানে কাজ করতে করতে করবেন আর কি। হ্যাঁ, মডেল গুলো কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেগুলো শেখাবেন, মানে সেগুলো কাজ করতে করতে আপনারা জেনে যাবেন এবং করতে করতে অ্যাপ্লিকেশন হবে। অর্থাৎ বেসিক প্রোগ্রামিং নলেজ ইজ এনাফ টু জয়েন দিস ল্যাব। বুঝতে পেরেছেন ভাই? জি, বুঝতে পারছি। ওকে ওকে। আর আমি এখানে অনেকে তো অলরেডি জয়েন করেছেন, আমি একটু আপনাদের স্ক্রিনশটে একটা জিনিস দেখাবো কিভাবে আপনার আমাদের ল্যাব গুলোতে কেমনে কোথায় কি পাবেন, এটা একটু আপনাদেরকে আমি দেখাই, যাতে আপনারা হচ্ছে আপনারা কি আমাদের ওয়েবসাইট বা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আপনাদের যারা জয়েন করবেন, এখনো জয়েন করেন নাই,
তো পিসি থেকে বা ওয়েবসাইট বা আমাদের অ্যাপ আছে প্লে স্টোরে, রিসার্চ বাডি দিয়ে সার্চ দিলেই অ্যাপটা পেয়ে যাবেন। এখানে প্রায় 5,000 অ্যারাউন্ড 5,000 রিসার্চার আছে, জয়েন করেছে এখানে প্রতিনিয়ত সবগুলো ল্যাব আছে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের পিসিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপগ্রেড করার জন্য। অ্যান্ড আপনারা হচ্ছে ল্যাবটা খুঁজে পাবেন, এখানে সার্চ দিলেই কিন্তু ইয়াটা খুঁজে পাবেন, হ্যাঁ, যে ল্যাবের নাম সেটা দিয়ে সার্চ করতে পারবেন, অথবা এখানে সি অল, হ্যাঁ, অথবা হচ্ছে এখানে এই যে এক্সপ্লোর ল্যাবসে ক্লিক করলে আপনি এখানে এই যে আপনার ল্যাবটা পেয়ে যাবেন। আর যারা জয়েন করেছেন অলরেডি তারা হচ্ছে এখানে মাই ল্যাবসে গেলেই কিন্তু এই ল্যাবটা পেয়ে যাবেন। সো এখানে এই যে এটা হচ্ছে ল্যাব, অলরেডি 20 জয়েন্ট। সো এখানে জয়েন করার পর পিসি থেকে হচ্ছে আপনাদের এগুলা আমরা এখানে কাজ চলছে আপাতত হচ্ছে এখানে আমাদের সেশনের রেকর্ডিংস গুলো, এই যে রেকর্ডিং অপশন দেখতে পাচ্ছেন এখানে পাবেন। সুপারভাইজার স্যার এখানে টাস্ক গুলো দিয়ে দিবেন এবং এখানে পাবেন, কিন্তু পরবর্তীতে এগুলা আপাতত এখানে কাজ চলছে, দ্যাটস ওয়াই এখানে এখনো হয়নি। এই যে এখানে এই টাস্ক, রেকর্ডিংস, রিসোর্স, এআই, আমাদের কিন্তু এআই অ্যাসিস্ট্যান্টও আছে, আমরা প্রতিনিয়ত এটি ইমপ্রুভমেন্টের কাজ করছি। সামনে আমাদের কিন্তু এই ডিপ এআই পেপার সার্চ আসবে এখানে, দ্যাট মিনস আপনারা যে পেপার গুলা সার্চ করেন এখন গুগল স্কলারে, আর্কাইভে, আই3পিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু সার্চ দিয়ে পেপার গুলো সার্চ করা লাগে, কিন্তু আমরা এখানে সামনে যে ফিচারটা আনছি ডিপ এআই সার্চ, এআই পেপার সার্চ, এটা হচ্ছে এখান থেকেই আপনি জাস্ট নাম দিবেন, আমাদের এআই কিন্তু ব্যাক এন্ডে আপনার যত রিপোজিটরি আছে এগুলোর সাথে কানেক্টেড থাকবে এবং এটা ওখান থেকে পেপারটা পুল করে ডাইরেক্ট এখানে আপনার ল্যাবের ভিতরে এনে দিবে এবং ওটার ওই পেপারের সামারি, ওই পেপারের ডিরেক্টলি চ্যাটও করতে পারবেন, এখানে কি আছে না আছে ফুল রিসার্চ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমরা প্রেফার করব আপনারা অ্যান্ড্রয়েড আমাদের অ্যাপটা, আর এখানে যে রিসোর্স অপশনে স্যার এখানে রিসোর্স অপশনের রিসোর্স গুলো আপলোড করে দিবেন, হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট সবকিছু এখানে আপনারা আপডেট করতে পারবেন এবং যে কোনো আপডেট থাকলে সেগুলো এখানে ল্যাব ফিড অপশনে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন, ঠিক আছে। সো এখানে সবকিছু পাবেন। আর আমরা প্রেফার করবো আপনারা মোবাইল থেকে যদি ইউজ করেন, বিশেষ করে আমরা সবাইকে বলবো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করে ফেলার জন্য। সো অ্যান্ড্রয়েড অ্যাপে কিন্তু এই ফরম্যাটে আপনারা ইয়াটা পাবেন, এই যে এখানে সেম এই যে ফিড অপশনে গেলে আপনারা অ্যানাউন্সমেন্ট বা এগুলো পাবেন, অ্যান্ড অ্যাবাউট, এখানে কিন্তু আপনারা অ্যাবাউট সম্পর্কে জানেন এবং এখানে হচ্ছে আপনার রেকর্ডিংস গুলো, এই যে রেকর্ডিংস এই জায়গাতে আপনার আজকের যে সেশন সেটাও কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এখানে দেখবেন পাবেন এবং আপনারা কিন্তু রেকর্ডিংসটা দেখতে পারেন এখান থেকে। এখানে চ্যাট দেখতে পাবেন আপনারা, হচ্ছে এই যে চ্যাট অপশনে কিন্তু দেখবেন আপনারা একটা গ্রুপে অ্যাড হয়ে গেছেন এই জায়গাটাতে, এই যে প্রত্যেক ল্যাবেরই কিন্তু একটা গ্রুপ থাকে। এটা এখানে আমি অ্যাডমিন প্ল্যান থেকে যে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি না। সো এইখানে চ্যাট করে আপনারা কিন্তু সবাই চ্যাট করতে পারবেন, আপনারা চ্যাটে রিসোর্স শেয়ারিং সবকিছুই আপনারা এখানে করতে পারবেন, যে কোনো কিছু ডিসকাশন সহ। আমরা কিন্তু এই যে প্লাস আইকন থেকে আপনারা কিন্তু সাব গ্রুপও ক্রিয়েট করতে পারবেন, আপনারা এখান থেকে আপনাদের টিমমেটদেরকে নিয়ে দুই তিনজন অ্যাড হয়ে এখান থেকে কিন্তু আপনারা সাব গ্রুপ হয়ে ওখানে আপনারা কিন্তু ডিসকাশন করতে পারবেন। অর্থাৎ আপনাদের যাতে রিয়েল টাইম রিসার্চের জন্য সবকিছু এবং সুপারভাইজার স্যারকে কিন্তু আপনারা মেসেজ দেওয়ার জন্য এই অ্যাপেই কমিউনিকেশন করবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু সহজে আপনাদের এখানে মিটিং সবগুলো শো করবে এবং এখানে আপনাদের কিন্তু রিমাইন্ডারও দিবে, আপনাদের যে সামনে রিসেন্ট মিটিং থাকে এটা এখানে কিন্তু আপনাদের শো করবে, ঠিক আছে। সো এইভাবে আমাদের হচ্ছে সুপারভাইজার স্যার রিসোর্স দিয়ে সেশন দিয়ে। আর মিটিং এ কিভাবে জয়েন করবেন এটা অলরেডি হয়তো আপনারা জানেন, এই যে মিটিং অপশনে গেলেই মিটিংটা কিন্তু শিডিউল হলে এখানে শো করবে, এখান থেকে ডিরেক্টলি জয়েন হয়ে যেতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল বিষয়। আচ্ছা, এখানে আশা করছি জায়েদ আহমেদ ভাইয়া মনে হয় কোনো কোশ্চেন করতে চাচ্ছেন। জি ভাইয়া বলেন। স্যার কোয়েশ্চনটা আপনার কাছে আর কি, যে আমি বলেন। বর্তমানে একটা লেবে আছি, ওই যে GIRDL লেবে আর কি। আচ্ছা, তো সপ্তাহ 10 দিন ধরে আছি ওই লেবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে যে ওই যে আমার যে ডোমেইন বা আমি যে পাবলিক সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছিলাম ML সাথে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তো আসলে ওই ল্যাবের সাথে আমার কোনো ম্যাচ আপ হচ্ছে না। আমি এক সপ্তাহ ধরে ল্যাব করতেছি আর কি। আচ্ছা। তো আমি আপনার কাছে কোয়েশন, যে আমি কি ওই ল্যাব থেকে বর্তমান যে আমাদের তানজিম স্যার ল্যাব নেবেন ওই ল্যাবে কি আমাকে শিফট করা পসিবল? জি পসিবল। আপনি জয়েন করেছেন কখন?
এক্সাক্ট ডেটটা বলতে পারবো না, এক সপ্তাহ এরকম হয়েছে। আপনি কি সেশন গুলো করেছেন স্যারের সাথে? হ্যাঁ হ্যাঁ, স্যারের সাথে সেশন গুলো করেছি। 26 তারিখ না 27 তারিখ, 27 তারিখ জয়েন হয়েছিলাম। আচ্ছা, আপনি কি তো স্যারের সাথে একটু ডিসকাস করেছেন? আপনি তো পাবলিক হেলথ নিয়ে কাজ করতে চাচ্ছেন বলেছিলেন, রাইট? জি, পাবলিক হেলথ। তো হুম। তো ওই গ্রুপে আর কি বেশিরভাগই সোশিওলজি বা জিনিসগুলা, সোশিওলজি টাইপের বেশিরভাগই আর কি। এআই এমএল বা এগুলা হয় নাই, খুবই নাই, একেবারে নাই। ও তো আমি আচ্ছা। যেহেতু ইঞ্জিনিয়ারিং আর কি, তো আমার এই হিসাবে এআই এমএল বা ওইগুলো হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সমস্যা নেই, আপনি চাইলেই শিফট হতে পারবেন, যেহেতু 1 উইক হয়েছে তাহলে কোনো প্রবলেম নাই। আপনার জয়েন এখানে আমরা আপনাকে এখানে শিফট করে দিতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক কার আছে। সাথে কানেক্ট করবো স্যার, মানে কাকে নক দিব? আপনি আচ্ছা, এটা সবার জন্যই। আপনার ল্যাবে জয়েন হওয়ার পর সবকিছু কমিউনিকেশন করবেন আমাদের একটা সাপোর্ট গ্রুপে কিন্তু আপনাদের অ্যাড করা হয়েছে অলরেডি, সেখানে জি, কিন্তু আপডেট করে দেওয়া হোয়াটসঅ্যাপে। হয়। হ্যাঁ, ওখানে জহিরুল ইসলাম এবং বাদন নন্দী, হ্যাঁ, ওই দুজন আমাদের এক্সিকিউটিভ। ওনারাই দুজনেই সবকিছু দেখে থাকেন। বা জহিরুল ইসলাম আজকে এবং কালকে একটু লিভে আছেন। আপনি বাদন নন্দীকে, উনি উনি ওনার মেসেজ আপনি দেখুন, ওনাকে একটু মেসেজ করলেই হবে, আমি বললেই হবে সেশনে, যে বললে হবে না, উনি জাস্ট আপনি শিফট করতে চান এটা বললেই উনি শিফট করে দিবে, সমস্যা হবে না। আচ্ছা এবং ঠিক আছে, সবার থ্যাংক ইউ। জন্যই আবার সেশন রিলেটেড যে কোনো আমাদের ল্যাব রিনিউ কিভাবে করবেন বা এনিথিং, মানে ল্যাব টেকনিক্যাল বা সাপোর্ট রিলেটেড কিছু যদি আপনাদের থাকে, সাপোর্ট গ্রুপে ডিরেক্ট মেসেজ দিতে পারেন, অথবা আমি যেটা বললাম জহিরুল ইসলাম অথবা বাদন নন্দী ভাইয়াকে আপনারা একটু ইনবক্স করলেই কিন্তু ওনারা হেল্প করবে। ঠিক আছে, সো মানে আপনারা সাপোর্ট গ্রুপে, এন্ড অলসো আরেকটা বলবো, আপনারা একটু কমিউনিকেটিভ হবে। আমি চ্যাট গ্রুপ যেটা দেখিয়েছি অ্যাপে, সবকিছু অ্যাপে কমিউনিকেশন হবে। কাইন্ডলি অ্যাপে আপনারা অ্যাক্টিভ থাকবেন। অনেকে আছেন যে মানে অ্যাক্টিভ থাকেন না, আমরা আপনাদের সম্পর্কে এখনো জানি না, আপনারা এখন আসতেছেন, বাট আমাদের অন্যান্য ল্যাবের এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি আর কি, যে ক্লাসে জয়েন করেছে এরপর কোথায় আর খবর নাই, মানে অ্যাপে অ্যাক্টিভ থাকে না, তারপর আমাদেরকে বলে যে সেশন লিংক কই এই কই। কিন্তু আপনাদের কিন্তু ক্লাসের লিংক কয়ভাবে পাবেন আমি বলে দিই। ফার্স্ট অফ অল, অ্যাপ থেকে নোটিফিকেশন পাবেন, 2 নাম্বার হচ্ছে অ্যাপের ভিতর ঢুকলে মিটিং অপশনে পাবেন, ওর সামনে হোম স্ক্রিনে যেটা দেখিয়েছিলাম, হোম স্ক্রিনে কিন্তু আপকামিং মিটিং কার্ডও দেখাবে। 3 নাম্বার হচ্ছে আপনাদের কিন্তু মেইলেও যাবে মিটিং এর। তো 3 দিকেই আপনাদের এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের আপডেট গুলো দেওয়া হয়, তোমার 3, 4, 5 দিকে কিন্তু আপনাদের আপডেট গুলো দেওয়া হচ্ছে। তাহলে আপনারা যদি মিটিং লিংক তাও না পান, এটা কিন্তু আমাদের ব্যর্থতা আমরা বলবো না এটা, কারণ আমরা সব দিক থেকে মিটিংটা যাতে সবাই অ্যাওয়ার্ড থাকে মিটিং নিয়ে, ক্লাস নিয়ে। হ্যাঁ, সো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, অথচ চ্যাটেও অ্যাক্টিভ থাকবেন। আমরা চাই আপনারা একটা কোলাবোরেটিভলি কাজ করে একটা আউটপুট নিয়ে বের হন। আপনারা এখানে জয়েন করেছেন, আমরা চাই সবাই একটা আউটপুট নিয়ে বের হন। সো আই থিঙ্ক এখন আর কারো কোয়েশ্চেন নাই। স্যার নেক্সট আপনারা গ্রুপে আপনারা আলোচনা করে নেক্সট স্টেপ উনি বলে দিবেন, ফিডে অথবা চ্যাট গ্রুপেই জানিয়ে দিবেন, আই হোপ, তানজিম স্যার। আর এই তো মোটামুটি, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। জি স্যার, আপনি নেক্সট স্টেপ জানিয়ে দিতে ওনাদেরকে বলে দিতে পারেন। আচ্ছা, আপনারা আপনাদের যে ল্যাবে, সেখানে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে পোস্ট দিব, এবং হচ্ছে আপনারা মিটিং মিনিটে যেটা বললো যে আপনাদের নেক্সট সেশন কখন হবে এটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। যদি আমি রাফলি বলে দিয়েছি যে আমরা খুব সম্ভবত বুধবার এবং শনিবার এই 2 উইকের যে কোনো এক উইক, যেহেতু আমার আদার্স স্কেডিউল গুলো আমি আরেকটু রিসাফেল করছি যাতে একটা পার্টিকুলার ডেতে ঠিক থাকা যায়, বাট মাঝে মধ্যে হয়তো 1-2 উইকে একটু রিসাফেল করা লাগতে পারে। বাট আমি নেক্সট উইকের মধ্যে আশা করি আপনাদেরকে একটা ফিক্সড ডেট বলে দিব, এবং টাইমটা আমি অলরেডি বলেছি যে 9টা, 9:30 থেকে শুরু করে 10:30, 11টা পর্যন্ত হয়তো আপনাদেরকে আমি টাইম দিতে পারবো। সো ডেটটার জন্য আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, এবং হচ্ছে আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট সেশন আমাদের কবে হবে। ধন্যবাদ তানজিম ভাইয়া, এবং হচ্ছে অলসো আমাদের সাথে আরো যারা আছেন সবাইকে থ্যাংক ইউ অল। আমরা আই থিঙ্ক শেষ করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।